আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জিএসটি অর্থাৎ গুচ্ছের জন্য আমরা একটা খুবই শর্ট লেন্থ নিয়ে একটা কোর্স নামাইছি। কোর্স বলতে কি ফ্রি কোর্স বা ফ্রি একটা রিভিশন ক্লাস বা টপিক বিশ্লেষণ ক্লাস যেটাই বলো, সেই ক্লাসে তোমাদের সবাইকে ভার্সিটি টিমার্সের পক্ষ থেকে স্বাগতম। তো প্রথমেই বলি, তোমাদের খুব বেশি একটা হাতে সময় নেই। তো যে কয়দিন সময় আছে সেই কয়দিন সময় যদি তোমরা ইউটিলাইজ করো এবং যদি একটা সিট পাও তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, যদি না পাও সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা করছেন বা যেটা ভবিষ্যতে রাখছেন সেটা অবশ্যই আমাদের মেনে নিতে হবে এবং আমরা সর্বোচ্চ কি করতে পারি, চেষ্টা করতে পারি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আর কি। তো চলো আমরা একটু দেখি কি কি পড়ানো যায় এবং এরপরেও আমি তোমাদের মোটামুটি যেহেতু সময় কম, পিডিএফ দেখে মোটামুটি পড়াবো এবং যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস আর কি সেই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখছি এখানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার আর কি। হ্যাঁ, তো আমরা প্রথমে যে টপিক দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের পরমাণুর মৌলিক কণিকা। ঠিক আছে, তো পরমাণুর মৌলিক কণিকা থেকে আমি কয়েকটা জিনিস সিলেক্ট করছি যেগুলো আসে। এই পরমাণুর প্রথমে পরমাণু। ঠিক আছে, আচ্ছা, পরমাণুর ক্ষেত্রে চার্জটা হয় তোমাদের মেইনলি পরমাণু তোমাদের চার্জ নিরপেক্ষ হয়। ঠিক আছে, এটা তো আমরা নিজেরাই পড়ছি। পরমাণু কি হয়, আমাদের চার্জ নিরপেক্ষ হয়, তাই না? আচ্ছা, নিউক্লিয়াসে কি থাকে? আমরা জানি কি নিউক্লিয়াসে কি মেইনলি কি আমাদের প্রোটন, আমরা ধনাত্মক আয়ন। তোমরা যখন ওই যে রাদারফোর্ডের মডেল পড়বো তখন দেখবে যে কেন্দ্রে একটা মানে ধনাত্মক কিছু একটা ঘনীভূত আছে, যার কারণে হিলিয়ামের যে কণাগুলো সেগুলো যাওয়ার পরে আবার পুনরায় মাঝখান যেগুলো আছে সেগুলো পুনরায় আবার মানে ব্যাক করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে নিউক্লিয়াসের চার্জ, ঠিক আছে, নিউক্লিয়াসের চার্জ আমরা বলবো কি ধনাত্মক। নিউক্লিয়াসের চার্জটা কি আমাদের ধনাত্মক। ধনাত্মক মানে কি হতো প্লাস বি আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রনের চার্জ যে নেগেটিভ বা ঋণাত্মক তোমরা সবাই জানো। ইলেকট্রনের চার্জ আমাদের কি, ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের কি ঋণাত্মক, তাই না? ঋণাত্মক। আচ্ছা, প্রোটনের চার্জ এটা কি আমরা বলবো মাইনাস বি। আর প্রোটনের চার্জ আমরা সরাসরি বলে দিতে পারি কি প্রোটন কি আমাদের কি ধনাত্মক চার্জ যুক্ত। আর নিউট্রন, নিউট্রনের কি চার্জ নাই। ঠিক আছে না, নিউট্রনের কিন্তু চার্জ কিন্তু নাই। নিউট্রনের চার্জ তাহলে কি, নিউট্রনের চার্জ মনে করো শূন্য, নিউট্রনের কোনো চার্জ নাই। তো আমরা কিন্তু এটা কিন্তু ইজিলি কিন্তু বলতে পারি। আচ্ছা, এখানে আমরা শূন্য মানে কি এটা চার্জ নিরপেক্ষ। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু মনে রাখো এটা কি চার্জ নিরপেক্ষ। আচ্ছা, ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি দ্বিতীয়টা ভর। আচ্ছা, আমরা ভর বলতে এখানে আপেক্ষিক ভর বুঝবো। ঠিক আছে, কারণ কি জানি আমরা ইলেকট্রনের যে আর কি আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা আপেক্ষিক ভরটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো পরমাণুর ভরটা আমরা এখানে নির্দিষ্ট করে না জানলে চলবে, নিউক্লিয়াসেরটা না জানলে চলবে, বা নিউক্লিয়াসের যে ভর এটা নির্ভর করে। ঠিক আছে, এখন দেখো ইলেকট্রনের ভরটা কিন্তু আমরা জানি মোটামুটি। ঠিক আছে, ইলেকট্রনের ভরটা কত একটু আমরা একটু কি, ইলেকট্রনের ভর হচ্ছে আমাদের মেইনলি 9.11 গুণন 10⁻⁻28 গ্রাম। আচ্ছা, গ্রামে একরা লেখা আমরা যদি লিখতে পারি কেজি এককে তাহলে কি হয় 9.11 গুণ 10⁻31 কেজি, তাই না? আচ্ছা, এখানে যদি আমি বলি তোমার এটা হচ্ছে তোমার 1.67 গুণ 10⁻24 গ্রাম, বা মনে করো 1.67 গুণ 10⁻27 কেজি। আচ্ছা, এটাও মোটামুটি সেম, বাট এখানে আর কি আমরা একটা সংখ্যা অ্যাড করব 1.673 গুণ 10⁻24 গ্রাম or 1.673 গুণ 10⁻27 কেজি। ঠিক আছে, আচ্ছা, তো এই ভরটা কিন্তু আমরা দেখবো যে কি আমাদের কি আপেক্ষিক যে ভর সেই জিনিসটা কিন্তু আমরা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখন তোমাদের অনেক সময় আসে কি ভাইয়া ইএসইউ এককে কি আসে, হ্যাঁ অনেক সময় ইএসইউ এককে আসতে পারে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা, সেই ইউনিট থেকে যদি মনে করো তোমরা জানবা তাহলে তোমরা একটু দেখে নিতে পারো। তো সাধারণভাবে তোমাদের এই ভরটাই আসে, তো আমি বলবো তোমরা এইটাই আপাতত পড়ো। ঠিক আছে, আচ্ছা, তো এইটা আমরা এই পর্যন্ত বর্ণিত করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, হাইড্রোজেনের তুলনায় ভর আমি জাস্ট ইলেকট্রনটা বরাবো। এখানে ইলেকট্রনটা মনে রাখবা 1/1837 গুণ 37 গুণ। ঠিক আছে, একটু যদি পড়া কোনো জায়গায় 1837 কোনো জায়গায় 1838 যে কোনো একটা কিছু দিতে পারে, বাট তোমরা জাস্ট এটাই 1/1837 এটাই মোর প্রেফারেবল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের ক্ষেত্রে আমাদের কিন্তু বিভাজন আছে। ঠিক আছে, ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখি মেইনলি, আমরা এই পরমাণুর ব্যাসার্ধ এবং কোনটার ব্যাসার্ধ নিউক্লিয়াস, এই দুইটার ব্যাসার্ধই কিন্তু আমরা দেখি। মোটামুটি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলোর ব্যাসার্ধ কিন্তু খুব একটা পরীক্ষায় দেখো এগুলোর ব্যাসার্ধ আছে নির্দিষ্ট ভাবে আছে,
বাট এটার ব্যাসার্ধ কিন্তু আমরা দেখো না, জাস্ট আমাদেরকে এই দুটো জিনিসের ব্যাসার্ধ কিন্তু মেইনলি কিন্তু দেখায়, ঠিক আছে। তো এখন আমরা দেখার চেষ্টা করব কোনটার ব্যাসার্ধ কেমন। চলো আমরা একটু দেখার চেষ্টা করি কোনটার ব্যাসার্ধ কেমন। আচ্ছা, আমরা যদি দেখি এটার ব্যাসার্ধ হবে আমাদের মেইনলি 10⁻⁸ সেন্টিমিটার, ঠিক আছে। আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ হয় আমাদের 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। আচ্ছা, এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে যদি আমরা বলি অবস্থান কোথায়, আচ্ছা এই তিনটার আমাদের জানা লাগবে না মোটামুটি, ঠিক আছে, এগুলো আমাদের জানা লাগবে না। আচ্ছা, এখন দেখো অবস্থান, পরমাণুর অবস্থান তো আমরা মনে করি বিভিন্ন জায়গাতে দেখতে পাবো। নিউক্লিয়াসের অবস্থান কোথায়? নিউক্লিয়াসের অবস্থান তোমরা জানো কোথায়? নিউক্লিয়াসের অবস্থান হচ্ছে আমাদের কোথায়? কেন্দ্রে, ঠিক আছে। নিউক্লিয়াসের অবস্থান কোথায়? কেন্দ্রে। আচ্ছা, ইলেকট্রনের অবস্থান আমরা কোথায় জানি? ইলেকট্রনের অবস্থান হচ্ছে আমাদের কোথায়? কক্ষপথে। ইলেকট্রনের অবস্থান কোথায়? কক্ষপথে। আচ্ছা, এখন প্রোটনের অবস্থান কোথায় বলো? প্রোটন কোথায় থাকে? প্রোটন কি প্লাস আয়ন না? প্লাস আয়ন, এটাও তো তাহলে আমাদের কোথায় থাকবে? কেন্দ্রে থাকবে। আচ্ছা, নিউট্রন, নিউট্রনের অবস্থান কোথায় থাকবে? দুঃখিত, নিউট্রনের অবস্থান আমাদের কোথায় থাকবে? এটা কিন্তু আর কি একটা অনেক সময় বলে যে ভাইয়া প্রোটনের অবস্থান কেন্দ্রে, নিউট্রনের অবস্থান কোথায় থাকবে? নিউট্রনের অবস্থান আমরা যদি বলি, নিউট্রনটাও আমাদের কেন্দ্রে অবস্থান করবে, ঠিক আছে। নিউট্রনটাও তাহলে আমাদের কোথায় অবস্থান করবে? কেন্দ্রে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কি পরমাণুর মৌলিক কণিকা সম্পর্কিত ধারণাগুলো কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি, ঠিক আছে। তো দেখো, আচ্ছা কেন্দ্রে বলতে কি, কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস না, নিউক্লিয়াস বা কেন্দ্র, ঠিক আছে। এখানে মনে দেখো যে এটা প্রোটন কোথায়, এটা বলছে নিউক্লিয়াস, ঠিক আছে। আমি এটা বুঝাইছি যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস, ওকে। আচ্ছা, এখন পরমাণুর মৌলিক কণিকা সম্পর্কিত ধারণাগুলো আমাদের হয়ে গেল। তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখার চেষ্টা করি যে কি বিষয় সম্পর্কে দেওয়া আছে। এখানে মোটামুটি যেটা উল্লেখ করা হচ্ছে নিউট্রন সংখ্যা নির্ণয় করা, তাই না? তো এখানে যেটা প্রশ্ন বলা হয়েছে যে 10 অণু, এটা অণু, ঠিক আছে, মনে রাখবা 10 অণু নাইট্রোজেন, এখানে দেখো নাইট্রোজেনে কয়টা আছে দেয়া? সংখ্যা দুইটা। অণু এখানে সংখ্যা আছে কয়টা? নাইট্রোজেন সংখ্যা এখানে সংখ্যা দুইটি। 10 অণু নাইট্রোজেনের, অর্থাৎ দুইটা নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। নিউট্রন সংখ্যা মানে কোনটা? এই যে আমাদের এইটা বিয়োগ এইটা, তাই না? নিউট্রন সংখ্যা মানে কি? নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা মানে আমাদের হচ্ছে মেইনলি ভর সংখ্যা, আমাদের আছে ভর সংখ্যা মাইনাস কি প্রোটন সংখ্যা, মাইনাস প্রোটন সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে যদি আমি নির্ণয় করি এটা প্রথমটা, যদি আমরা এটা নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমি দেখো কয়টা আছে আমাদের অণু? 10টা অণু, তাই না? তাহলে 10 দিয়ে আমরা আগে গুণ করে নিব, ঠিক আছে। আচ্ছা, 10টা অণু 10 লিখে নিলাম। এখন দেখো এখানে তাহলে আমাদের নিউট্রন সংখ্যা কতটা? একটা নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কতটা হিসাব করো তো। এখানে তাহলে 18 থেকে 7 বাদ দাও, 18 থেকে 7 বাদ দাও, ঠিক আছে। আচ্ছা, দিলাম নিউট্রন সংখ্যা। এখানে নাইট্রোজেন আছে কয়টা? দুইটা, ঠিক আছে, দুইটা। আচ্ছা, এইরকম যদি হয়, এইটা হচ্ছে আমাদের টোটাল আর কি নিউট্রন সংখ্যা। তাহলে হিসাব করলে আমাদের কত হবে? এখানে দেখো, আচ্ছা 18 মাইনাস 7 করলে হয় আমাদের কত? 11, 11 তে কোনো 22, এখানে হবে আমাদের 220টি, ঠিক আছে। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে দেখি, দেখো যে 15টি অণুর ক্ষেত্রে 15টি সালফার 8 S8, সালফার কিন্তু এইভাবেই থাকে, ঠিক আছে। এটার নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব? 15 লিখে নিব, 15 আছে থাক, আমাদের যতগুলো অণু থাকবে ততগুলা। আর এখানে কি হবে দেখো, এখানে তোমার 32 মাইনাস 16, এবং আমাদের সালফার কি অবস্থায় থাকে? অষ্টম পরমাণু হিসেবে থাকে এইটা। তাহলে আমাদের হিসাব করি নরমালি কত হয়? এখানে দেখো 32 মানে 16 গুণ 8, তাহলে এখানে কত আসে আমাদের? 8 গুণ 16, এর সাথে গুণ থাকে আমাদের 15। আচ্ছা, এটা হিসাব করো, ওয়ে আছে 8 10 এ 80, আর 6 8 কত হয়? 48। তাহলে 128 গুণ 15, 15 গুণন কত আমাদের? 128। এটা নরমালি যেহেতু হয় আমাদের 15 গুণ 128, তাহলে এটা তো নরমালি একটা গুণ করে ফেলবে। 128 গুণ 15 কত হয়? দেখো 15 কত হয়? 5 8 40 শূন্য, হাতে আছে কত? 4, 5 দুগুণ 10, 14 4 হাতে আছে কত? 1। এই যে 1920টি, ঠিক আছে। কত হবে? 1920টি। তো তোমরা এইভাবে কিন্তু চাইলে ইজিলি কিন্তু নিউটন সংখ্যাটা নির্ণয় করতে পারো, ঠিক আছে।
চলো আমরা চলে যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কি আছে, মূলকের সংখ্যা, মূলকে ইলেকট্রন সংখ্যা, মূলকে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। এটা তো একদমই ইজি বিষয়। দেখো কার্বনেট মূলকে কয়টা ইলেকট্রন আছে, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন নাম্বার। কার্বনেট মূলকে ইলেকট্রন সংখ্যা কয়টি আছে, ইলেকট্রন নাম্বার সমান দেখো কত হবে এখানে, কার্বন তাই না, কার্বনের কত, কার্বনের মানে আমাদের টোটাল কত হয়, কার্বন হচ্ছে 6 12 তাই না। আচ্ছা 6 হচ্ছে কার্বনের আর কি, 6 হচ্ছে আমাদের কি কার্বনের কি প্রোটন নাম্বার, আর প্রোটন সংখ্যা সমাসংখ্যা হয় কি ইলেকট্রন সংখ্যা তাই না। তাহলে কার্বন কত আমাদের 6 বার, তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যা কয়টা আমাদের 6টা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে দেখো 6টি কার্বন আছে, যোগ কার্বন ইলেকট্রন সংখ্যা যোগ অক্সিজেন ইলেকট্রন সংখ্যা কত, অক্সিজেন বলো, অক্সিজেন হচ্ছে আমাদের কত 8 এবং 16 তাই না। আর অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 8টা। কয়টা অক্সিজেন রয়েছে এখানে, 3টা অক্সিজেন রয়েছে, তাহলে 8 গুণন 3। আচ্ছা যোগ, এখানে দেখো এখানে যত সংখ্যক মাইনাস থাকবে তত সংখ্যক এই পাশে যোগ করে দিব, ঠিক আছে। মাইনাস মানে কি এখানে বলতো, মাইনাস মানে ইলেকট্রন নিচে, অর্থাৎ কি দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তার কাছে আরো দুটো ইলেকট্রন আছে, আর প্লাস হলে কি করবা, বিয়োগ করে দিব, সিম্পল। এখন দেখো তাহলে আমাদের ইলেকট্রন নম্বর কত হবে এখানে, 324 আর 26 আর 6 কি 32টি, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা কত কি আমাদের 32টি। আচ্ছা এরপরে দেখো এখানে যদি হিসাব করি আমরা ইলেকট্রন নাম্বার নরমালি আমি দিয়ে দিলাম, সালফার কয়টা আছে 2টা, সালফারের কত হচ্ছে 16 তাই না, তাহলে 16 গুণ 2 যোগ অক্সিজেন কয়টা আছে 3টা, তাহলে অক্সিজেনের কত হচ্ছে 8 গুণ 3 তাই না। আচ্ছা এখানে থায়াসালফেটে কি আছে -2 আছে আমাদের কি উপরে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত হয় +2, তাহলে আমাদের কত হচ্ছে দেখো 16 কোন 32 আর 24, 32 আর 56 ঠিক আছে, কত হয় আমাদের 58টি, ঠিক আছে। আশা করি তোমরা এই মূলকের সংখ্যা নির্ণয় সংক্রান্ত বিষয়গুলো আর কি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা আমরা চলে যাব তাহলে নেক্সট স্লাইডে, দেখি নেক্সট স্লাইডে কি আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের মোটামুটি হয়ে গেছে। আচ্ছা এই স্লাইডে আমরা ফিরে আসি, এখানে যেটা দিয়ে আছে মূলক ইলেকট্রন সংখ্যা, এখানে ইলেকট্রন সংখ্যা থেকে দিয়ে মেইনলি মোট ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, মোট ইলেকট্রন সংখ্যা। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের ঘুরাই দিতে পারে, আমি যেটা তোমাদের বলি নাই, যদি এখানে দেয় এইটার, এইটা যদি দেয় তোমাদের যোজন ইলেকট্রন সংখ্যা, যোজন ইলেকট্রন সংখ্যা, যোজন ইলেকট্রন সংখ্যা, তাহলে তোমরা কি করবা। আচ্ছা বলো তোমাদের সালফারের যোজন ইলেকট্রন সংখ্যা কয়টা, সালফার, সালফারে আমরা কি জানি 1s2 2s2 2p6 3s2 3p কত হয় দেখো 3p4, তাহলে এর যোজন ইলেকট্রন সংখ্যা কয়টা দেখতে পাচ্ছ তোমরা, শেষ কক্ষপথ, শেষ কক্ষপথ কোনটা 3 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে আমাদের, এখানে দেখো 3 নম্বর কক্ষপথে মেইনলি আমাদের রয়েছে 6টি ইলেকট্রন, তাহলে যোজন ইলেকট্রন সংখ্যা কয়টা 6টা, ঠিক আছে। আবার অক্সিজেন হিসাব যদি আমরা করি, অক্সিজেন কি আছে 1s2 2s2 আর কত 2p কত আমাদের হবে 4 তাই না। এখন দেখো এর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আমাদের কত রয়েছে বলো তো, এই যে দেখো এর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা রয়েছে আমাদের যোজন ইলেকট্রন সংখ্যা কত 6টা, তাহলে যোজন ইলেকট্রন সংখ্যা যদি আমাদের বলতো তাহলে আমরা কি বলতাম দেখো, তাহলে কত সালফারের যোজন ইলেকট্রন সংখ্যা 6টা, সালফার আছে কয়টা আমাদের 2টা, হ্যাঁ, যোগ অক্সিজেনের যোজন ইলেকট্রন সংখ্যা কত 6, অক্সিজেন আছে কত আমাদের 3টা, ঠিক আছে, যোগ যে 2টা আছে সেই 2টা, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 6 × 12 যোগ 18 যোগ আমাদের কত 2, ঠিক আছে। তাহলে 12 আর 18 কত হয় আমাদের 12 18 30 আর 2 32, তাহলে যোজন ইলেকট্রন সংখ্যা আর মোট ইলেকট্রন সংখ্যা এটা কিন্তু আমাদের কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা নেক্সট স্লাইডে একটু দেখার চেষ্টা করি বোর মডেলের সীমাবদ্ধতা। আমরা মেইন রাদারফোর্ড মডেল আমরা জানি, সবাই মোটামুটি পড়ছি, রাদারফোর্ড মডেল থেকে আমরা যে নিউক্লিয়াস আছে সেটা শনাক্ত করতে পারি, এবং রাদারফোর্ড মডেলে আমাদের কি যে তোমার যে কণাটা ইউজ করে সেটা হচ্ছে কি হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে, আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস তাই না। আচ্ছা আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস কোনটা আমাদের জানি তো আমরা, আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস আমাদের এই যে এটা, আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস আমাদের কোনটা এই হিলিয়াম 2 স্যার n2+, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের কি হিলিয়াম নিউক্লিয়াস, আচ্ছা আলফা কণাও দেওয়া যায় সমস্যা নেই এখানে। তো যাই হোক এখন আমরা যে দেখব
যে বোর মডেলের সীমাবদ্ধতা, ঠিক আছে। আমরা বোর মডেল কি 1913 সালে বোর কি একটা মডেল প্রণয়ন করে এবং তার মডেলটা আমাদের মোটামুটি আর কি একটু গ্রহণযোগ্যতা পায়, বাট সেই মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা একটা জিনিস এখানে মেনশন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের মেইনলি দেখো যে কণার স্থিরতা অনিশ্চিত, এইটা আচ্ছা এখানে কণার স্থিরতা অনিশ্চিত এইটা মডেল যেটা আমরা প্রণয়ন করা হয়েছে, ঠিক আছে। এইটা দ্বারা আমরা কি বুঝাইছি, ঠিক আছে। এখানে আমাদের বলা হয়েছে আমাদের এখানে দেখো কণা, তাহলে এখন কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম সম্পর্কে আমাদের বলা হয়েছে। কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম, আচ্ছা কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এক নয়, ঠিক আছে, এক নয়, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এক নয় না, আমরা এখানে জাস্ট এটুকু না বলি। আমরা দেখো আমাদের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম যেটা আছে, আমাদের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে এটা মনে করো আমাদের দুইটা কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এই দুইটার ব্যাখ্যাই কিন্তু আমাদের কিন্তু এখান থেকে আমরা সুস্পষ্টভাবে পাই না। এর পরবর্তীতে স্থিরতা, স্থিরতা বলতে এখানে বোঝা হয়েছে আমাদের স্থির কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে আমরা কিন্তু এখানে জানতে পারি না। আকার আকৃতি সম্পর্কে কিন্তু আমরা একদম অ্যাকুরেটলি কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক আছে। আচ্ছা অনিশ্চিত বলতে এখানে বোঝাচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ঠিক আছে। হাইজেনবার্গ এর অনিশ্চয়তা নীতি, অনিশ্চয়তা নীতি সম্পর্কে এরা বলতে পারে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের একটা জিনিস আর কি আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস দেখো এখানে নোট দেওয়া আছে, এখন দেখো এখানে একটা জিনিস আমাদের কি নোট দেওয়া আছে, সেই নোটটা হচ্ছে দেখো ইলেকট্রন সংখ্যা 1 এর চেয়ে বেশি হলে বোর মডেল তার ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা ইলেকট্রন সংখ্যা 1 এর চেয়ে বেশি হলে, আচ্ছা এটার দ্বারা বোঝাচ্ছে এখানে ইলেকট্রন সংখ্যা 1 এর চেয়ে বেশি হলে বোর মডেল তার বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। বোর মডেল কি পারে না? বোর মডেল তার বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, ঠিক আছে। যেমন দেখো বোর মডেল থেকে কি কি ব্যাখ্যা করতে পারে, বোর মডেল থেকে ব্যাখ্যা করতে পারে যেমন দেখো হাইড্রোজেন প্লাস, ঠিক আছে, বা মনে করো হিলিয়াম, কি হবে দেখো হাইড্রোজেন প্লাস বা হিলিয়াম 2 প্লাস, ঠিক আছে। এগুলো মনে করো কি করতে পারবে, মনে করো আর কি এই এটা হচ্ছে ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে, মনে করো ব্যাখ্যা করতে পারবে। বা মনে করো আমাদের কি লিথিয়াম কি কত হবে, হিলিয়াম হাইড্রোজেন পরমাণুটা ব্যাখ্যা করতে পারবে হিলিয়াম 2 প্লাস। তারপর মনে করো লিথিয়ামের ক্ষেত্রে কত হবে, তাহলে আমাদের লিথিয়াম কি মনে করো হিলিয়াম প্লাস দিলাম, হ্যাঁ লিথিয়াম হচ্ছে আমাদের 2 প্লাস, এগুলো যদি ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে। কিন্তু যদি আমাদের বলে লিথিয়াম প্লাস, আচ্ছা লিথিয়াম প্লাসে কয়টি ইলেকট্রন রয়েছে, এখানে রয়েছে আমাদের 2টা ইলেকট্রন, এটা কিন্তু সেটা ব্যাখ্যা করতে পারবে না, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা দেখবো, এখানে হাইড্রোজেন হিলিয়াম প্লাস লিথিয়াম 2 প্লাস এগুলো ব্যাখ্যা করতে পারলেও লিথিয়াম 2 প্লাস যেমন এটাতে কয়টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন রয়েছে, সেজন্য কিন্তু এটা ব্যাখ্যা করতে পারবে না। আচ্ছা এরপরে যদি আমরা নেক্সট একটু দেখার চেষ্টা করি, কিছু মতবাদ সমূহ দেওয়া আছে, আমি এখানে লিখে রাখছি দেখো যে ডি ব্রগলি আমাদের কিছু মতামত দিয়েছিলেন, ঠিক আছে। সেই মতবাদ থেকে আমরা মেইন জিনিসটা দেখি। আচ্ছা এখানে মতবাদের সমীকরণটা আমরা দেখছিলাম, সেটা হচ্ছে মেইন ছিল ল্যামডা ইকুয়াল টু h/mv, ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু h/mv ছিল মেইনলি, ঠিক আছে। এবং এই মতবাদটার ভিত্তি ছিল কি জানো, ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, ঠিক আছে। এইটা ছিল আমাদের এই ডি ব্রগলির মতবাদের কি ভিত্তি। তোমরা একটু এগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করবা, বা যদি যারা থাকবে তারা যদি স্ক্রিনশট নিতে পারো, বা আমি কিন্তু তোমাদের পরবর্তীতে ইনশাআল্লাহ স্লাইডের পিডিএফ প্রোভাইড করব। আচ্ছা এরপরে দেখো এটা ছিল আমাদের প্রথম, ঠিক আছে, এটা ছিল আমাদের কি প্রথম। আচ্ছা এরপরে আমাদের কি ছিল দেখো যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ঠিক আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এটা কিন্তু তোমরা আর কি ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি না। এই ক্ষেত্রে কি ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ক্ষেত্রে del x into del p ইকুয়াল h/2h, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস দেখো, এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত দেখো, অর্থাৎ কোন কণার একটা কণার মনে করো একটা কণার অবস্থান ও তার ভরবেগ, এই যে অবস্থানকে del x, ভরবেগকে আমরা del p দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। একই সাথে নির্ণয় করা সম্ভব না, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কিন্তু বোর মডেলের একটা সীমাবদ্ধতা ছিল যে হাইজেনবার্গের নিশ্চয়তার যে নীতি, এটাকে কিন্তু অনিশ্চয়তার নীতি, এটাকে কিন্তু তারা প্রমাণ করতে পারেনি।
আচ্ছা, এরপরে যদি আমরা বলি প্লাঙ্কের বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি ক্ষেত্রে ছিল আমাদের কি E ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে। এটা ছিল প্লাঙ্কের বিবৃতি। প্লাঙ্কের সমীকরণ ছিল আমাদের কোনটা? এইটা, ঠিক আছে। প্লাঙ্কের সমীকরণ ছিল আমাদের কোনটা? এইটা। এন্ড প্লাঙ্কের সমীকরণ থেকে আমরা কি কিসের উপর ভিত্তি ছিল এটা? এটা ম্যাক্সওয়েল একটা তত্ত্ব দিছিল আমাদের, ঠিক আছে। যে চার্জযুক্ত কোনো কণা যেমন ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে একসময় ক্রমাগত শক্তি হারতে হারতে কেন্দ্রে পতিত হবে, ঠিক আছে, শক্তি প্রেরণ করবে। ওই যে সেই ম্যাক্সওয়েলের তত্ত্ব, সেই ভিত্তি অনুযায়ী আমাদের কি প্লাঙ্কের বিবৃতিটা দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এছাড়া তোমরা তোমাদের জন্য একটা টাস্ক ছিল শ্রোডিঙ্গারের ক্ষেত্রে যে তরঙ্গ সমীকরণ আছে, সেই তরঙ্গ সমীকরণ অরবিটালের ক্ষেত্রে অরবিটালের কি প্রকাশ করে বা অরবিটালের কি যে তোমার তীব্রতা, অরবিটালের তীব্রতা যে প্রকাশ করে এই জিনিসটা তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে। এবং শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ থেকে তার অরবিটালের তীব্রতা সম্পর্কে একটা লাইন আছে, তোমরা এটা পড়ে নিবা। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা এটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার সম্পর্কিত, এটা ভিভিআই টপিক মনে করো সব জায়গার জন্যই। আচ্ছা, এন দ্বারা কি বোঝায় আমাদের? এন দ্বারা কিন্তু আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝায়, তাই না? এন দ্বারা আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা তো লেখা লাগবে না, তারপরে আমি লিখে দিচ্ছি তোমাদের। এন দ্বারা কি বোঝায়? আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে বলতো? প্রধান সংখ্যাটা আমাদের শক্তি স্তরের আকার প্রকাশ করে। শক্তি স্তরে কি করে? আকার প্রকাশ করে, ঠিক আছে। শক্তি স্তরের আকার প্রকাশ করে, ঠিক আছে, এটা মনে রাখবা। মেইনলি এখান থেকে যে জিস্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হয়, দেখো যে জিস্ট পয়েন্ট সেটা হচ্ছে আকার। আচ্ছা, এটা কি করে? আমাদের আকৃতি। এবং এটা কি? এটা কি আমাদের? এটা হচ্ছে এল, এটা হচ্ছে আমাদের সহকারী, এটা হচ্ছে আমাদের কি সহকারী, এটা হচ্ছে আমাদের কি সহকারী অবলিক অ্যাজিমুথাল, এটা কি অ্যাজিমুথালও বলা হয়, সহকারী অবলিক কি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম। এটা আমাদের কি করে? উপশক্তি স্তর, এটা উপশক্তি স্তরের আকৃতি, উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে। আকার গেল, আকৃতি গেল। আচ্ছা, এখন দেখো আমরা যেটা লাস্ট আসছে কি আমাদের, দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আমি পরবর্তীতে ওই পাশে যাব, সমস্যা নাই। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তাহলে কি বলে, কি করে তোমরা একটু গেস করতে পারো? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি করে? দেখো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু অনেক তথ্য এখানে দেওয়া আছে, এবং এগুলো আমাদের প্রত্যেকটা তথ্য কিন্তু আমাদের পরীক্ষাতে গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখো তাহলে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমাদের কি করে? আমাদের যে কক্ষপথের যে বা অরবিটালের যে দিকবিন্যাস সেটা কিন্তু আমাদের প্রকাশ করে। তাহলে এটা কি করে? অরবিটালের দিকবিন্যাস কোন দিকে, ত্রিমাত্রিক নাকি দ্বিমাত্রিক না কোনটা কি, এটা হচ্ছে মনে করে এটা অরবিটাল কোয়ান্টাম আর কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কাজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের মোটামুটি, আচ্ছা আমি আগে সম্ভবত একটা জিনিস লিখছি, h বাই এখানে 4 পাই হবে, ঠিক আছে, h বাই 4 পাই, তাহলে h বাই কত হবে এখানে? 4 পাই। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো আমাদের অরবিটাল এর দিক বিন্যাস, তাহলে এটা কি প্রকাশ করে? আচ্ছা, এটা স্পিন কোয়ান্টাম সংখ্যা কি করে? ঘূর্ণনের মাত্রা, ঘূর্ণনের দিক বা ঘূর্ণনের মাত্রা আমাদের কি প্রকাশ করে, এটা হচ্ছে তাদের কাজ। মানে আর কি তারা কি করে আর কি, এটা দ্বারা কি বোঝায়, ঠিক আছে। এটা দ্বারা হচ্ছে তোমার কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন এটা কি তোমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এই প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা দুইটা জিনিস মডিফাই করছি, দেখো, ঠিক আছে। এটা হচ্ছে একটা কি, যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার। মনে করো আমাদের বললো প্রধান শক্তি স্তর কত, কে কি হয়, কি আমাদের হয় কি কে এম এন এন ও, তাই না? এটা 1 2 3 4 5। এখন আমরা আমাদের ও তে আমাদের ও শক্তি স্তরে পঞ্চম শক্তি স্তরে, এটা কত? পঞ্চম শক্তি স্তর, ফিফথ, তাই না? পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বললো, তাহলে এখানে আমরা কি দিব? ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান সমান 2 n এর মান কত? 5 স্কয়ার, তাহলে কত হয় আমাদের? 25। তাহলে এখানে কত হয় আমাদের? 50, ঠিক আছে। মানে আমি জাস্ট নরমালি বললাম, ঠিক আছে, কোনো অরবিটাল তোমার কি হয় না, মানে 32টার বেশি। আমরা যে ম্যাজিক নাম্বার জানি 2 8 8 18 18 32, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ইলেকট্রন বিন্যাসের একটা ম্যাজিক নাম্বার, ঠিক আছে।
আর 32টার বেশি কোনোটাই আর কি ইলেকট্রন ধারণ করে। তারপরে আমি বললাম, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে একটা মতভেদ আছে, 50 অনুযায়ী 32। আচ্ছা, আবার n এর মানের জন্য অরবিটাল সংখ্যা হয় n স্কয়ার, ঠিক আছে। অরবিটাল মানে কি, উপশক্তি স্তর। এখন দেখো আমাদের যদি বলে পঞ্চম শক্তি স্তরে, পঞ্চম শক্তি স্তরে অরবিটাল কয়টা, পঞ্চম শক্তি স্তরে তাহলে অরবিটাল হবে আমাদের, অরবিটাল ইকুয়াল টু কত, n স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার ইকুয়াল টু দেখো 25, তাহলে অরবিটাল। আবার আমরা কি জানি দেখো, একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, তাহলে 25টা অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত হবে, 50টা। এই দেখো এখানে 50, এখানে 50 মিলে গেছে কিন্তু আমাদের, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা, n এর মান হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। তো এটা নিয়ে একটা বিষয় আমরা বলতে পারি, দেখো এটা নিয়ে যদি আমরা একটা বিষয় বলি, আচ্ছা আচ্ছা দেখো আমরা একটু দেখি, এটা নিয়ে একটু যদি বলি আমরা, l এর মানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের, দেখো l এর মানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটা বিষয় আছে। দেখো l ইকুয়াল টু যখন আমাদের, দেখো l ইকুয়াল টু যখন আমাদের কিন্তু 0, তখন সেই উপশক্তি স্তরকে বলা হয় কত, s। l ইকুয়াল টু যখন আমাদের মান হয় কত, 1, সেটাকে বলা হয় আমাদের কত, p। l ইকুয়াল টু যখন আমাদের মান মনে করো কত হয়, 2 হয় সর্বোচ্চ, তো এখানে হয় কত, 0 1, ঠিক আছে। আচ্ছা, তারপরে মনে করো l এর মান তখন আমাদের 0 থেকে 2 পর্যন্ত, 1 2, তখন আমাদের জন্য হয় কত, আমাদের d। এবং l এর মান যখন হয় 0 1 2 3 মানে সর্বোচ্চ, তখন আমাদের কত হয়, আমাদের হচ্ছে f, ঠিক আছে। এই s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি, দেখো যদি আমাদের আমরা যদি আগে একটু দেখি, দেখো আমরা যদি একটু আগে দেখার চেষ্টা করি, তাহলে l এর মান 0 হতে 1 হতে পারে, ঠিক আছে। আবার দেখো এই m অরবিটালের খেয়াল, l এর মান, আচ্ছা যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 12 + 1, ঠিক আছে। আর যে কোনো অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, অর্থাৎ আমরা কি l এর মান দিয়েও কিন্তু অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা দুইটাই কিন্তু নির্ণয় করতে পারি। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, তাহলে আমাদের কি হবে, এখানে দেখো যে l এর মান s অরবিটাল, এটা p অরবিটাল, এটা d অরবিটাল, f অরবিটাল, এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ কত হবে, 2টি, এটাতে আমাদের 6টি, এটাতে আমাদের কত, 10টি, এবং এটাতে আমাদের কত, 14টি। এটা আমরা a স্কয়ারের সূত্র দিয়ে করতে পারি, তাই না, স্বাভাবিক বিষয়। এটা কিন্তু আমরা সরি অরবিটালের সূত্র দিয়ে কিন্তু আমরা করতে চাইলে পারি, 12 + 1 এর সূত্র, ঠিক আছে। দেখো এটা যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, এটা সর্বোচ্চ কত আছে এখানে, 3, তাই না। আচ্ছা, এখন দেখো 12 + 1 এটা হচ্ছে অরবিটাল সংখ্যা, আর এইটা হচ্ছে আমাদের কি, ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন নাম্বার f এর জন্য কত হয়, দেখো 2 × 2 12 + 1, 2 গুণ 12, সর্বোচ্চ মান কত, 3, তাহলে 3 × 2 = 6, 6 + 1 কত হয় আমাদের, 7 × 2 = 14। এটা মিলে গেছে, জাস্ট তোমরা একটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ব্যাক করি। এখন দেখো m অরবিটালের সংখ্যা দিক বিন্যাস প্রকাশ করে, এবং এই ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ অরবিটালের সংখ্যা 12 + 1, ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, এবং একটি অরবিটাল সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। আচ্ছা, আর s অরবিটাল আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এর দ্বারা s এর মান কি হয় +1 অথবা -1, এই জিনিসটা কিন্তু আমাদের নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা তোমাদের মোটামুটি লিখে আমি পড়াতে চাচ্ছিলাম, বাট যেহেতু তোমাদের সময় স্বল্পতার কারণে, তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার কাছে বিভিন্ন বই আছে, সেই বই থেকে পিডিএফ বানিয়ে আমি তোমাদের পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ভিডিওর পার্ট 2 তে আমি তোমাদের বাকি 3টা অধ্যায়, এই অধ্যায়ের বাকি অংশ এবং বাকি 3টা অধ্যায়ের পুরো অংশগুলো কভার করে ইনশাআল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমাদের এর আগে মোটামুটি আমাদের যে উপশক্তি স্তরের আকৃতি, আমাদের যে প্রধান কোয়ান্টাম নাম্বার পর্যন্ত আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। তো আর কি ওই কাজটাই আমি একটু সময় রিজিউম করে রাখছিলাম। তো চলো এবার আমি আর কি খুব সহজে ইজিলি এবং খুব কম সময়ের মধ্যে তোমাদের বাকি যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো একটু দেখাই দেওয়ার মাধ্যমে ক্লাসটা আর কি পরবর্তীতে আমি আর কি একটু চালু করার চেষ্টা করি। দেখো এরপরে আমাদের কি কি আছে, দেখো মেইনলি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এখানে যেটা দেওয়া আছে যে SPDF, ঠিক আছে, কোনটার আকৃতি কেমন। তো আমরা তো নরমালি জানি যে S এর আকৃতি কেমন ছিল, বৃত্তাকার, মানে কি বৃত্তাকার বা ফুটবলের নেই, ঠিক আছে, বৃত্তাকার কিছুটা, ঠিক আছে, বা ফুটবলের মতো, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখো ফুটবলের নেই, আচ্ছা আচ্ছা নেই। তারপর 2 নম্বরে দেখো দেওয়া আছে এখানে কি P এর আকৃতি, কেমন ছিল, ডাম্বেল আকৃতি। D এর আকৃতি কেমন, ডাবল ডাম্বেল আকৃতি, ঠিক আছে।
আর এফ এর আকৃতি টোটাল জটিল। অর্থাৎ তোমার এটা যদি আমি বলি মেইনলি পি এর আকৃতি কেমন আকৃতি বললাম, ডাম্বেল আকৃতি, অর্থাৎ কি এরকম মনে করো, ঠিক আছে। আর ডি এর আকৃতি কেমন, তাহলে আমাদের ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল কেমন, নরমালি এদিক দূরে যদি একটা ডাম্বেল হয় তাহলে আমাদের এই দিক দিয়ে একটা ডাম্বেল, এই ডাবল ডাম্বেল আকৃতি, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো আমাদের কোন অরবিটাল গুলো অসম্ভব। আমরা জানি কি n প্লাস n এর মান দ্বারা কোন অরবিটাল গুলো সম্ভব এবং অসম্ভব, এটা n প্লাস l এর মান দ্বারা আমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারি, ঠিক আছে। দেখো, আচ্ছা n প্লাস n বাদ দাও, 3p 3d 3f 3f কি সম্ভব, পসিবল না। আবার মনে করো এখানে 2d এটা সম্ভব না, 4g এটা সম্ভব না, 5h এটা সম্ভব না। তো আসলে এগুলো তোমরা জানো নরমালি, এই যে এগুলা সম্ভব নয়, এগুলা তোমরা দেখতেই পাচ্ছ, এগুলা তো নরমালি, এটা আর কি আমার বলা লাগবে না। আবার দেখো পি এর পি কয় ধরনের আছে, আমাদের পি কিন্তু তিন ধরনের, তাই না, px py আর কি pz, এবং এরা প্রত্যেকে কয়টা করে ইলেকট্রন ধারণ করে, দুইটা দুইটা দুইটা, তাই না। আচ্ছা, তারপরে দেখো ডি কয় ধরনের আছে, ডি আছে পাঁচ ধরনের। আমাদের ডি আছে আমাদের কয় ধরনের, ডি আছে আমাদের পাঁচ ধরনের, ঠিক আছে। তো পাঁচ ধরনের ডি কি কি এখানে দেওয়া আছে, তারপরে আমি বলি তোমাদের। ডি আছে তোমার কি ডি এক্স ওয়াই, তারপরে কি আছে ডি তোমার ওয়াই জেড, তারপরে আছে আমাদের কি ডি জেড এক্স জেড এক্স, এবং এরপরে আমাদের আছে ডি এক্স স্কয়ার ড্যাশ ওয়াই স্কয়ার, আর একটা আছে আমাদের ডি জেড স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই প্রত্যেকে কয়টা করে ইলেকট্রন ধারণ করে, দুইটা, কারণ আমরা একটা অরবিটাল দুইটার বেশি ইলেকট্রন ধারণ করতে পারবে না, ঠিক আছে। তাহলে ডি এ টোটাল ধারণ করে কয়টা, 10টা। এখন নোডাল প্লেন, ঠিক আছে, নোডাল প্লেন নোডাল তল এগুলো আমি তোমাদের বলবো, যেটা এখান দিয়ে আছে কোন শক্তিস্তরের নোডের সংখ্যা হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, নোডের সংখ্যা হচ্ছে কি n l 1, নোডের সংখ্যা কত, n l 1, ঠিক আছে। আচ্ছা দেখো, ওইভাবে তুমি সূত্র না দিয়ে যদি মনে করো সরাসরি মনে রাখবা তাহলে রাখতে পারো, যেমন কি s এর ক্ষেত্রে নোডাল প্লেন 0টা, এবং লোড যে তোমার কি লোভ সংখ্যা হচ্ছে দেখো তোমার 2 টু দি পাওয়ার নোডাল তল, তাহলে এখানে নোডাল তল কয়টা, এখানে নোডাল তল তোমাকে নাই 0টা, তো এটার লোভ সংখ্যা 1, px এর জন্য 1, py এর জন্য 2, pz। আর তোমাদের এই নোডাল তল এবং নোডাল এটা আছে, এটা মুখস্থ করতে হবে। দেখো dxy এটা নোডাল প্লেন দুইটা, এই যে দেখো এদিকে একটা হবে নোডাল প্লেন, আর এদিকে একটা নোডাল প্লেন দুইটা হয়। dy z এর দুইটা, y একটা z একটা, zx এর দুইটা, z বরাবর একটা x বরাবর একটা, x স্কয়ার y স্কয়ার এটারও দুইটা। বাট z স্কয়ারটা হয় কেমন, তোমার আকৃতি এই z স্কয়ার আকৃতিটা এইরকম হয় কিছুটা, মনে করো এটা যদি অনেকটা হয়, তাহলে এই যে মোটামুটি মনে করো এইরকম একটা আকৃতি হয়, ঠিক আছে। অর্থাৎ কি যে z আছে z এর উপরে আবার কি তোমার কি আকৃতিটা হয়, সেজন্য এটার নোডাল প্লেন নাই হিসাব করি, এবং সেক্ষেত্রে লোভ হয় আমাদের টোটাল একটা। তাহলে এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখো তিনটা নীতি খুবই জরুরি, আউটবাউন্ড নীতি, পরিবর্তন নীতি, হুন্ডের নীতি, ঠিক আছে। তো আমি তোমাদের এইটা নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করবো। দেখো এই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করি। দেখো তোমরা যেটা দেখছো আর কি, আমি তোমাদের একটু এগুলো মুছে দিই, তোমরা যখন ক্লাস করবো তখন এগুলো তোমরা তুলে নিও, তো তারপরে আর কি একটু দেখাই তোমাদের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো তো তোমাদের এই যে আর কি তিনটা নীতি, আউটবাউন্ড নীতি অনুযায়ী কি ছিল, এটা যে ইলেকট্রন গুলো সর্বপ্রথম আর কি নিম্ন শক্তির যেগুলো স্তর সেগুলো পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তির স্তরে যায়। তো তোমাদের আমি একটা জিনিস বলবো, আমি সবসময় মুখস্থ রাখতাম এটা এইভাবে যে কিভাবে হয়, যে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো, ঠিক আছে। তো তার থেকে তুমি একটা জিনিস মনে রাখবো সরাসরি, যে এই জিনিসটা প্রথমে কি আসে আমাদের 1s, ঠিক আছে, তারপরে 2s, তারপরে কি 2p, 2s আর কি 2p, তারপরে কি 3s 3p, তারপরে কি আছে তোমার 3p এর পর কি আছে বলো, 3p এর পর আসবে আমাদের এখানে মেইনলি 3p এর পর আসে আমাদের এখানে 4s, 4s, ঠিক আছে, কারণ এটা শক্তি কম। 4s এর পর আসে আমাদের কি দেখো 3d, ঠিক আছে। এই যে আমরা বললাম না যে এরকম কালার, যে শোনো s তে শোনো, s তে শোনো, শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, dps dps, তাহলে কি হবে আমাদের 4p 5s, dps খোলো dps খোলো dps খোলো, তারপরে আবার মনে করো এখানে 4p 5s, এবার আমাদের কি দেখতে হবে 4d, ঠিক আছে, তারপরে কি হবে আমাদের 5p,
5p এর পর কি হবে 6s, ঠিক আছে। তো এই যে আমরা বললাম s তে কি, আমরা আবারও বলি দেখো s তে হবে আমাদের কি, এই যে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, dps হলো dps হলো, fdps হলো fdps হলো। এখন আসবে আমাদের f এ, f এ আমাদের কি আসবে, কোনটা f বাকি আছে, 4 এর f দি নাই তাই না, তাহলে আমাদের আসবে এবার কি 4 এর f dps, 5 এর কি আমরা d দিছি, 5 এর এবার d দি নাই, 5d fdps, 6 এর কি p দিছি, d নাই 6p, তাই না, fdps। এবার দেখো 7 নাই, তাহলে 7s, fdps হলো fdps হলো। মোটামুটি এইটুকু জানলে আমাদের হয় 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7f। এইটুকু হচ্ছে আমাদের আউটবাউন্ড নীতি অনুযায়ী এই কয়টা যদি জানা রাখি তাহলে আমাদের শক্তির ক্রমটা আমরা কিন্তু ইজিলি কিন্তু আর কি ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু যদি বিবেচনা করি, দেখো যদি আচ্ছা আমরা একটু এটা তুমি যখন ক্লাস করবে তখন একটু তুলে নিও, ঠিক আছে। আচ্ছা এরপরে আর কি আমি একটু আর কি যদি বলি তোমার কি পলির বর্জন নীতি এখানে বলছে। আচ্ছা পলির বর্জন নীতি এখানে ব্যাখ্যা করা যেহেতু আছে, ঠিক আছে, পলির বর্জন নীতি এখানে যেহেতু ব্যাখ্যা করা আছে তাহলে আমি এখান থেকে আরেকটা জিনিস আর কি ব্যাখ্যা করব, ঠিক আছে। এখান থেকে আমি আরেকটা জিনিস ব্যাখ্যা করব, সেটা হচ্ছে দেখো এখান থেকে যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে আমি হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা কি জিনিস দেখো, হুন্ডের নীতি একটা ছিল না বক্স পদ্ধতি পড়ি নাই, বক্স পদ্ধতি মনে করো, ঠিক আছে, পি এর কয়টা আছে, তিনটা না আমাদের, পি এক্স পি ওয়াই পি জেড, এটা মনে করো এস অরবিটাল, এটা মনে করো পি এক্স অরবিটাল, এটা মনে করো পি ওয়াই অরবিটাল, এটা মনে করো পি জেড অরবিটাল। মানে কি হয় যে তোমার দুইটা ইলেকট্রন একই সাথে একই স্পিনে যাইতে পারবে না, অর্থাৎ প্রথমে আগে তোমার মনে করো পি এর ক্ষেত্রে যদি বলি প্রথমে আগে তিনটা ইলেকট্রন এভাবে যাবে, একমুখী স্পিন হয়ে যাবে, তারপরে মনে করো আবার শুরু থেকে উল্টামুখী স্পিন গেল, অর্থাৎ যদি 2p5 হয় তাহলে তোমার আবার ওই একটা দুটা এখানে পাঁচটা ইলেকট্রন কিন্তু আছে, ঠিক এই জিনিসটা বলা হচ্ছে আর কি হুন্ডের নীতিতে। আচ্ছা হুন্ডের নীতির সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের পলির বর্জন নীতি, ঠিক আছে, আমাদের কোনটা পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি দেখো কি দিছে এখানে, পলির বর্জন নীতিতে কি দিছে আমাদের, আমরা এগুলো একটু মুছে দিচ্ছি আর কি। দেখো পলির বর্জন নীতি আমাদের কি উল্লেখ করছে যে এখানে, যে আচ্ছা এখানে যেটা বলছে যে স্টার 1 to 4 হ্যাশ, অর্থাৎ কি মানে বাংলিংকের ব্যালেন্স যেটা বলা হয়। আচ্ছা দেখো একটি পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো দেয় আমি তোমাদের যদি বলি, দেখো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের, আচ্ছা আমি যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখো পলির বর্জন নীতি থেকে যেমন কিভাবে একটা প্রশ্ন দিতে পারে আমাদের, যে পলির বর্জন নীতি থেকে, আচ্ছা আমি তোমাদের একটু দেখাই, ঠিক আছে, এই পলির বর্জন নীতি থেকে আমাদের কিভাবে প্রশ্ন দেয়। দেখো পলির বর্জন নীতি এরকম যে একটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। এখন মনে করো দেওয়া আছে একটা প্রশ্ন এরকম, আচ্ছা দেওয়া আছে প্রশ্ন একটা এরকম, মনে করো যে n equal to 1, সরি n equal to 1 না, মনে করো n equal to 5, n equal to 5, n equal to 4, m equal to 0 এবং s equal to প্লাস হাফ, ঠিক আছে। আরেকটা দেয়া আছে মনে করো n equal to 3, l equal to 3, m equal to -2, s equal to -1। তুমি বলো তো এখানে কোনটা ঠিক আর কোনটা ভুল, একটা ইলেকট্রনের ক্ষেত্রে, একটা ইলেকট্রনের ক্ষেত্রে, ঠিক আছে। বা মনে করো যদি এরকম দেয় যে পটাশিয়াম এর 19তম ইলেকট্রনের ক্ষেত্রে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, আচ্ছা নিচের কোনটি সঠিক। এখন আমরা কি জানি দেখো তো, আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো। ধরো এখন দেখো পটাশিয়ামের ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই, দেখো একটা হচ্ছে আমাদের কি নিয়ন থাকলো এখানে, আচ্ছা এরকম প্রশ্ন আমাদের হয় কি 3s2 3p কত হয় 6 আর সেখানে 4s1, তাহলে 19তম ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, দেখো 19তম ইলেকট্রনটা আমাদের যাচ্ছে কোথায় 4s এ, তাই না 4s এ। তাহলে এটার জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যাটা কি হবে, n ইকুয়াল টু আমাদের কত 4, l ইকুয়াল টু হবে কত 0 1 2 3 সবগুলো হতে পারে, এবং m ইকুয়াল টু হবে আমাদের -3 থেকে শুরু করে 0 সহ কোন পর্যন্ত +3 পর্যন্ত সব মানই হবে, ঠিক আছে।
এবং s ইকুয়াল টু হবে হয় প্লাস হাফ অর মাইনাস হাফ, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমাদের কি এই কোয়ান্টামটা করতে পারে, কিন্তু এখানে যদি l এর মান 3 না দিয়ে 4 দেয় তখন কি এটা সম্ভব না। ঠিক সেম ভাবে দেখো, এখানে n ইকুয়াল টু যখন 3, তাহলে l ইকুয়াল টু কি হয় n 1 না, তাহলে l এর মান 3 নয়, তাহলে অর্থাৎ এই সেটটা কখনোই সম্ভব না। এরকম আর কি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে দেয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আর কি আমাদের যেটা দেওয়া আছে এখানে দেখো, আচ্ছা নেক্সট আমাদের যেটা দেওয়া আছে, আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট আসলে স্ক্রিনে খুব ছোট হয়ে গেছে, সমস্যা নেই, আর একটু বড় করা যাবে। আচ্ছা, এখন দেখো এখানে যে কিছু বিষয় আছে যেগুলো আমি তোমাদের আর কি জাস্ট ইয়াতে দিয়ে দিবনি, সমস্যা নেই, এটাতে আমি তোমাদের আর কি পিডিএফ এ দিয়ে দিবনি যে কি কি পড়তে হবে। এখান থেকে স্পেশাল তোমরা এখান থেকে স্পেশাল তোমরা পড়বা কি, এখান থেকে রেডিও ওয়েভ অঞ্চলটা পড়বা, ঠিক আছে, মাইক্রোওয়েভটা পড়বা, আর সবগুলাই মোটামুটি পড়া লাগে। তারপরে আমাদের অতি বেগুনি, অবলোহিত এগুলা, এই কাজগুলো পড়বা। এবং এখান থেকে মেইনলি যেটা পড়বা তোমরা এই উদাহরণগুলো পড়বা, ঠিক আছে? স্পেশালি দেখো তোমাদের এই এমআরআই যন্ত্রের ক্ষেত্রে মোবাইল টাওয়ার, ওয়াইফাই, মোবাইল ফোন সিগন্যাল, মাইক্রোওয়েভ ওভেন, ফিজিওথেরাপি, রিমোট কন্ট্রোল সেন্সর রূপে, ঠিক আছে, এই কাজগুলো পড়বা। তারপর ইউভি সেন্সর রূপে এই জিনিসগুলো এখান থেকে পড়ে নিবা, ঠিক আছে? এত পড়ার কিছু না মেইনলি, ঠিক আছে? আচ্ছা, তারপরে মনে করে এই যে এখানে আছে যে তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য কোনটা কত, এই যে বেনিয়া সহকলা, বা ইংলিশে যদি বলা হয় তাহলে কি বলে ভিজিআর, ঠিক আছে, ভিআইভি জিওয়াই ও আর, এটা কি ভ্যালট, তারপরে কি আছে আই থিংক কি হবে, আচ্ছা এটা হচ্ছে ইন্ডিগো, আই থিংক হচ্ছে ইন্ডিগো, এতে ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ঠিক আছে? আচ্ছা, এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো ইজিলি, ঠিক আছে, এগুলো পড়ে নিবা। একটা সিকোয়েন্সে আছে 380 থেকে কত 424, দেখো এখানে দেওয়া আছে, মান তো লিখতাম না। আর অতিবেগুনি রশ্মি অঞ্চল থেকে, এখান থেকে আমি যেটা বলবো তোমাকে, এই তোমার এই মোবাইল ট্র্যাকিং রূপে, 2 নাম্বারটা অপটিক্যাল সেন্সর রূপে, ড্রাগ শনাক্তকরণে, তারপর তোমার ডিএনএ সিকোয়েন্সিং এর কাছে, চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি, এই জিনিসগুলো পড়বা, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা এখান থেকে পড়ে নিবা, এটা নিয়ে আমি ডিটেইলস কথাবার্তা বলবো না। আচ্ছা, এরপরে যদি আমরা একটু বলি, দেখো এরপরে যদি আমরা একটু বলার চেষ্টা করি, এখানে যদি আমরা একটু বলার চেষ্টা করি এখানে, আচ্ছা এটা যদি আমরা একটু বলার চেষ্টা করি, দেখো কি হবে এখানে, এই দেখো এখানে যে আছে আমাদের কি অবলোহিত অঞ্চলের 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? অবলোহিত অঞ্চলকে আমাদের কয় ভাগে, 3 ভাগে ভাগ করা, একটা হচ্ছে আমাদের কি নিয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার, তাই না? নিয়ার আয়ার, মিডল আয়ার আর কি ফার আয়ার। এখন দেখো এখান থেকে নিয়ার আয়ারে তোমার মেইনলি এটুকু, এগুলো আমাদের অটোমেটিক্যালি মনে থাকে। স্পেশালি এই যে ব্যবহারগুলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে স্পেশালি ডট পদ্ধতিতে ডিফিউজ অপটিক্যাল টোমাটোগ্রাফের মাধ্যমে যে মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করা হয়, এই জিনিসটা কিন্তু আমাদের আর কি খুবই মাঝে মাঝে আসে। তারপরে এই যে জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি কার্যকরী মূলক শনাক্তকরণে এই জিনিসটি ব্যবহার করা হয়, এটাও কিন্তু আসে, ঠিক আছে? আচ্ছা, আর ব্যথা বেদনা উপশমনে আমাদের কি করা হয়, ফার আয়ার ইউজ করা হয়, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে দেখবা জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, ইউভি রেশি, ঠিক আছে? ইউভি রে, জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে করা হয় কোনটা, ইউভি রে, আল্ট্রাভায়োলেট রশ্মি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখলে হবে আমাদের। আচ্ছা, আল্ট্রাভায়োলেট রশ্মি একটা আর কি ফ্লুরোসেন্ট পদার্থ, অর্থাৎ কি প্রভাব সৃষ্টিকারী পদার্থ। তারপরে দেখো এখানে শিক্ষা পরীক্ষা দেওয়া আছে, আমি যদি বলি তোমাদের শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে তোমরা কি পড়বা। আচ্ছা দেখো এখানে আমি যদি একটু বলি, তোমাদের একটু ছোট করার ব্যবস্থা করি, দেখি ওয়েট। দেখো শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে তোমরা কি পড়বা, দেখো এখান থেকে জাস্ট তোমাদের সোডিয়াম পড়বা, এখান থেকে তোমরা জাস্ট কি পড়বা, সোডিয়াম পড়বা। এটা বেগুনি কালার হয়, সোডিয়াম সোনালী হলুদ, উজ্জ্বল সোনালী হলুদ, ঠিক আছে? পটাশিয়াম কি বেগুনি, তারপর রুবিডিয়াম পড়ার দরকার নাই, সিজিয়াম পড়ার দরকার নাই। এখান থেকে বেরিয়ামটা পড়বা, যে কাঁচা আপেলের মতো, এবং ক্যালসিয়ামটা কি টেনে লাল, তারপর স্ট্রনসিয়ামটা টকটকে লাল, কপারটা হচ্ছে সবুজাভ নীল। এই জিনিসটা পড়বা শিক্ষা পরীক্ষায় বর্ণ দেওয়া দ্বারা। এই যে দেখো বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ওদের পড়ছে তো তোমরা এটা, ঠিক আছে? আর রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই যে এনএমআর জিনিসটা কি, এনএমআর পরমাণুর নিউক্লিয়াসে বিজোড় সংখ্যক প্রোটন থাকে, এটা মনে রাখতে হবে। দেখো হাইড্রোজেনে কয়টা প্রোটন, একটা, তারপরে তোমার এখানে আছে ফ্লোরিনে কয়টা, 9টা। তাহলে বিজোড় সংখ্যক প্রোটন যেগুলো থাকবে, দেখো এখানে হাইড্রোজেনে কয়টা আছে, একটা, ফ্লোরিনে কয়টা আছে, 9টা,
ক্লোরিনে কয়টা আছে 17টা। বিজোড় সংখ্যক প্রোটন যেগুলো থাকবে তারাই আর কি NMR পরমাণু। হ্যাঁ, এবং এরা কি করবে, এরা হচ্ছে তোমার কি NMR পরমাণু, ঠিক আছে, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এরা দেয়, এবং এর মাধ্যমে আমাদের এমআরআই পদ্ধতি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে যে কোনো আর কি বিজোড় পরমাণু দেখবা তার মাধ্যমে কিন্তু এমআরআই হতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর নেক্সট যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের এখানে, নেক্সট যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখো আমরা যদি নেক্সট একটু দেখানোর চেষ্টা করি তাহলে কি আছে, দেখো এখানে দ্রাব্যতার গুণফল সম্পর্কিত কিছু বিষয় দেওয়া আছে। আচ্ছা, দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে আমি যেটা বলবো তোমাদের মেইনলি যে সমস্যাগুলো আর কি হয়, আচ্ছা আমি তোমাদের প্রাথমিক না দেখাই, আমি তো নরমালি একটা বিষয় তোমাদের দেখাই। ঠিক আছে, দেখো দেখো দ্রাব্যতার ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা, ঠিক আছে, এখন আমরা করব হচ্ছে কি দ্রাব্যতা। আচ্ছা, দ্রাব্যতার ক্ষেত্রে কি হয়, দেখো দ্রাব্যতার ক্ষেত্রে মনে করো আমাদের একটা যৌগ দিয়ে আছে, ঠিক আছে, মনে করো আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করতে হবে AlCl3। ঠিক আছে, AlCl3 ক্ষেত্রে আমরা কি করি, এটাকে যদি ভাঙি তাহলে কি হয়, আমাদের অ্যালুমিনিয়াম কত হয়, অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3Cl মাইনাস, তাই না, 3Cl মাইনাস। আচ্ছা, এখান থেকে আমাদের দ্রাব্যতা কত হবে, এখান থেকে যদি আমরা S ধরি তাহলে এটাকে হবে কত, আমাদের 3S। দেখো যে এর সামনে যা থাকবে এটাই আমাদের পাওয়ার হবে। এখানে যদি মনে করো যেটা থাকবে সামনে যাহা বলতে পারি সামনে যাহা উপরে তাহা। ঠিক আছে, সামনে যাহা উপরে তাহা। ঠিক আছে, উপরে তাহা আমি এইভাবে মনে রাখতাম। ঠিক আছে, আচ্ছা তাহা মনে রাখো। দেখো এখন তাহলে এটা আমাদের কি হয় 3S, তাহলে S তো আছে, দুইটার গুণফল গুণ 3S তো এখানে আছে, এই 3S এর সামনে কি ছিল 3, তার উপর আবার কি কিউব। তাহলে এখন দেখো আমাদের কত হয়, S কত, S তো আছে এখানে 3S কিউব মানে কত 27S কিউব, আর এখানকার S, তাহলে আমাদের কত হচ্ছে টোটাল 27S⁴। পরীক্ষায় তোমার এই S এর মান, S এর ভ্যালু আমাদের কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, আমাদের কিন্তু S এর ভ্যালু দেওয়া থাকবে, তাহলে আমরা কি খুব ইজিলি কিন্তু নির্ণয় করতে পারবো, তাই না। তোমরা যখন আর কি ক্লাসটা করবে নোটগুলো উঠাই নিবে, যেগুলো আর কি লিখতেছি, আর যেগুলোর পিডিএফ আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। আচ্ছা, আমি এখন তাহলে মনে করি এটা মুছে দিলাম। আচ্ছা, আমি এটা মুছে দিলাম। আবার আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, মনে করো আমাদের আরো বড় দিতে পারে, মনে করো আমাদের এটাও দিতে পারে কিন্তু। ঠিক আছে, আচ্ছা আমাদের কিন্তু এর সাথে বড় দেয়, অনেক সময় আমাদের আর কি 108S⁵ এগুলোও কিন্তু আমাদের দেয়। ঠিক আছে, তো তোমাদের এই বেশিগুলো একটু মনে রাখতে হবে। তারপরে দেখো আমাদের আরেকটা বিষয়, দ্রাব্যতার ক্ষেত্রে দ্রাব্যতা নির্ণয়ের যে সূত্র আছে, দ্রাব্যতা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আচ্ছা এখানে মনে রাখবা যে S টাকে আমরা দ্রাব্যতা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, দ্রাব্যতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, S দ্রাব্যতা ইকুয়াল টু 100 ইনটু স্মল m ডিভাইড বাই বড় m মাইনাস ছোট m, অর্থাৎ ক্যাপিটাল M মাইনাস স্মল m। এই ক্ষেত্রে আমরা যেটা বিবেচনা করব যে দেখো যেটা এটা হচ্ছে কি বড় m, যেটাই সেটা হচ্ছে আমাদের কি দ্রবণ। ঠিক আছে, দ্রবণ। ঠিক আছে, আর যেটা ছোট m থাকবে এটা হবে আমাদের কি দ্রব। ঠিক আছে, দ্রব, এটা হচ্ছে আমাদের কি দ্রব। ঠিক আছে, আচ্ছা দ্রব হবে। ঠিক আছে, দ্রব তো অনেক সময় দ্রাবক আর কি অনেক সময় অনেক ক্ষেত্রে উল্লেখ করতে পারে দ্রব। তো এখন দেখো তোমাদের আর কি আমরা যখন বলি না গ্লুকোজ বা চিনি যখন মিশ্রণ হয়, মানে কি চিনি যখন মিশ্রণ হয়, তাহলে এখানে কি মিশ্রণ পুরোটা চিনি সহ যে মিশ্রণ সেটা হচ্ছে আমাদের কি দ্রবণ, আর এখানে চিনিটা দেওয়া হলো, চিনি যে দানা দেওয়া হলো, এই জিনিসটা হচ্ছে আমাদের কি দ্রব। ঠিক আছে, আচ্ছা এখন যদি তোমাদের প্রশ্ন এরকম দেয়, আমি যদি একটা বলি মনে করো কত বলবো 50 ml চিনির দ্রবণে মনে করো 50 ml চিনির দ্রবণে যদি 1 গ্রাম চিনি দ্রবীভূত থাকে, 50 ml এটা 500 ml দিলাম, হ্যাঁ 500 ml 1 গ্রাম চিনি দ্রবীভূত থাকে তবে দ্রাব্যতা ইকুয়াল টু কত, দ্রাব্যতা কত এই প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা কি করবা, S ইকুয়াল টু ইজিলি 100 ছোট মানে কত, ছোট সংখ্যা আমাদের, ঠিক আছে না, গ্রাম। ঠিক আছে, গ্রাম, তাহলে আমাদের 100 গুণ 1 ডিভাইড বাই আমাদের বড় কত 500 ml। আচ্ছা এখন দেখো এখানে ml না দিয়ে আমরা 500 গ্রাম দিই, 500 গ্রাম চিনি দ্রবণে gm গ্রাম। আচ্ছা আমরা এখানে দিই, তাহলে আমাদের একক মিলানোর সুবিধার্থে আমাদের সহজ হবে আর কি, 500 গ্রাম চিনির দ্রবণে 1 গ্রাম, তাহলে 100 গুণ 1 ডিভাইড বাই 500 মাইনাস 1, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 100 বাই 499, ইকুইভ্যালেন্ট কত হয়
0.2। ওকে, এটা আর কি আমরা নরমালি করে ফেললাম। তো এইভাবে কিন্তু আমরা চাইলেই কিন্তু করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখো দ্রবণের প্রকৃতি সম্পর্কে কি দেওয়া আছে আমরা একটু দেখি। এবার দ্রবণের প্রকৃতি সম্পর্কে আমাদের কি দেওয়া আছে এটা আমরা এখন একটু দেখি। দেখো দ্রবণের প্রকৃতি সম্পর্কে আমাদের যা দেওয়া থাকবে সেগুলো আমরা এগুলো মুছি একটু আগে। আচ্ছা, দ্রবণের প্রকৃতি সম্পর্কে যেগুলো দেওয়া আছে দেখি। আচ্ছা দেখো, দ্রবণের প্রকৃতি সম্পর্কে আমাদের এখানে কি দেওয়া আছে। দ্রবণের প্রকৃতি সম্পর্কে দেওয়া আছে এই যে আয়নিক গুণফলকে আইপি দ্বারা প্রকাশ করছে এবং দ্রাব্যতার গুণফলকে এটা দ্বারা প্রকাশ করছে এসপি দ্বারা, ঠিক আছে। আচ্ছা, সলিউবিলিটিতে এই দ্রাব্যতা, সেজন্য এখানে থেকে এস দিয়েছে। আচ্ছা, এখন যদি আমরা দেখি তাহলে দেখো কে আইপি, এটা শর্তটা কিন্তু আসে, এই শর্তটা কিন্তু পরীক্ষায় আসে। কে আইপি অর্থাৎ আয়নিক দ্রবণের অর্থাৎ কি আয়ন যদি তোমার আর কি বেশি হয় দ্রাব্যতা, অর্থাৎ কি আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফলের সাথে আর কি বেশি হয় তাহলে পদার্থটি অধক্ষিপ্ত হবে, ঠিক আছে, বা দ্রবণটাকে বলা হবে অধিপৃক্ত। আর কে আইপি অর্থাৎ কি আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফলের সাথে কম হয় তাহলে দ্রবণটা হবে অসম্পৃক্ত। আর যদি কে আইপি ইকুয়াল কে এসপি হয় তাহলে সেটা কি হবে সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। তখন কি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের সমান হবে। আচ্ছা, এখন তোমাদের এখানে আয়ন শনাক্তকরণ আছে। আচ্ছা, আমি কয়েকটা আয়ন শনাক্তকরণ লিখে দিচ্ছি, এই জিনিসটা মনে রাখবা। কালারের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে তোমার সবচেয়ে আমাদের মেইনলি যেটা লাগে, মেইনলি আমি যেটা বলবো যে নেসলার দ্রবণ, আমরা পড়ছো না নেসলার দ্রবণ কি শনাক্তকরণে ব্যবহার করা হয়, অ্যামোনিয়া শনাক্তকরণে নেসলার দ্রবণ ব্যবহার করা, ঠিক আছে। তো নেসলার দ্রবণটা তোমরা একটু পড়বে কি, এটা নেসলার দ্রবণ মানে নেসলার বিকারক, নেসলার দ্রবণ অর্থাৎ কি সেক্ষেত্রে কি অ্যামোনিয়া শনাক্তকরণ বা অ্যামোনিয়া শনাক্তকরণের ক্ষেত্রে নেসলার দ্রবণ ব্যবহার করা হয়, অ্যামোনিয়া শনাক্তকরণ, ঠিক আছে। এটার কি নেসলার বিকারক, এখানে কি ব্যবহার করা হয় নেসলার বিকারক, নেসলার বিকারক, ঠিক আছে। নেসলার বিকারকটা মেইনলি কি আছে আমাদের আছে কে, সরি আমরা দেখি আরে K2HgI4 অথবা এটা আরেকটা ভাবে থাকতে পারে KHgI3, ঠিক আছে। তোমরা দুইটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। এর পাশাপাশি আয়রন Fe2Fe3+, অ্যালুমিনিয়াম প্লাস, এর সাথে সাথে তুমি একটা জিনিস করবে, এখানে সালফেট পড়বা, আর তুমি এখান থেকে সালফেট আর নাইট্রেট পড়বা। এর পাশাপাশি একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে তোমরা মেইনলি হচ্ছে কি জিঙ্ক, তারপরে তোমার কি সোডিয়াম, তারপরে মনে করো ক্যালসিয়াম, এই জিনিসগুলো তোমরা আর কি একটু পড়বা, ঠিক আছে, এগুলো তোমাদের লাগবে। আচ্ছা, নেক্সট যদি আমরা স্লাইডে যাই, দেখো আমাদের কি আছে নেক্সট স্লাইডে, আমাদের মেইন অধক্ষের বিষয় শেষ মোটামুটি। এখন আমাদের এই পাতন, আংশিক পাতন, এই বিষয়গুলো দেওয়া হয়েছে, এটা তোমাদের মুখস্থ করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, কোনটা আংশিক পাতনের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যবহার, এই যে ব্যবহার এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে আমাদের কিছু করার নেই, এটা মনে রাখতেই হবে। আচ্ছা, আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য বর্ণালী। আচ্ছা, এগুলো তো তুমি মোটামুটি পারোই তোমরা। আর এই এর মান নির্ণয় করা, আর মানে কি রিপার্ম ধ্রুবক থেকে আমরা যে ম্যাথগুলো করি, মনে করি এখানে দেয়া আছে n1 2 আর n2 মনে করো 5, অর্থাৎ কোন একটা মনে করো হাইড্রোজেনের কি পারমাণবিক বর্ণের চতুর্থ এটা পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে কোন একটা ফিরে আসে, ঠিক আছে, ইলেকট্রন ফিরে আসে, সেক্ষেত্রে আর কি তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ ল্যামডার মান কত, সেক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু 1। তোমরা সবসময় মনে রাখবা যেটা কি ছোট সেটা সামনে থাকে। তাহলে আমাদের সূত্র কি ছিল 1/λ, 1/λ কি বলা হয়, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখো। তো 1/λ ইকুয়াল টু কিন্তু RH ইনটু কি ছিল আমাদের 1/n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার, অর্থাৎ সত্যি বলতে প্রথমটা থাকে ছোট, পরেরটা থাকে কি বড়, n এর মান প্রথমে থাকে ছোট, পরেরটা থাকে কি আমাদের বড়। তাহলে এখান থেকে ইজিলি কিন্তু আমরা পাই যাই। RH এর মানে কিন্তু আছে, আমরা মেইনলি 109678 এটা ইউজ করি মোটামুটি পার্সেন্টিমিটার, সম্ভবত পার্সেন্টিমিটার। এছাড়াও তোমরা অনেকে আবার সরাসরি আমাদের পরীক্ষাতে কিন্তু RH থাকে, এটা কোনো খুব একটা আমাদের কিন্তু আমি করতে দেয় না, ঠিক আছে। এই যে দেখো এখানে একটা উদাহরণ দেয়া আছে। আচ্ছা, তো এই বিষয় নিয়ে আমি আর খুব বেশি আগাবো না। আর এই যে চতুর্থ লাইন ও পঞ্চম লাইন সৃষ্টি হয়, দেখো একটা বিষয়, যদি n2 = 6 n1 = 4 হয় তাহলে এদের মধ্যে গ্যাপ কত, মানে 2, তাই না। তাহলে দ্বিতীয় লাইনের সৃষ্টি হবে, ঠিক আছে। এইভাবে তোমরা মনে রাখবা। এখন যদি তোমাদের প্রশ্ন দেয় n1 = যদি 4 হয়, এখন যদি পঞ্চম লাইনের সৃষ্টি হয়, তারপর কি আছে কি পঞ্চম লাইনের সৃষ্টি হয়, সেক্ষেত্রে n2 কত হবে আমাদের বলো তো, n2 হবে আমাদের 4 + 5 = 9।
এই বিষয়গুলো আমাদের ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু নেক্সটটা বিবেচনা করার চেষ্টা করি, যেমন দাব্যতা গুণফল সম্পর্কিত ম্যাথ দিয়ে আছে, দেখো জাস্ট নরমাল ইকুয়েশনের একটা ম্যাথ, এগুলো তোমরা পারবা, আমি মোটামুটি শিওর মোটামুটি তোমরা পারবা এগুলা। দেখো সেম ওই যে আমি যেটা বলছিলাম 100m সূত্র, এটা দিয়ে তার দেখার দরকার নেই হবে। আচ্ছা, এখন দেখো এখানে যে ম্যাথটা দিছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম প্লাসের ঘনমাত্রা এত, এই তাপমাত্রায় বেরিয়ামের দাব্যতা গুণফল কি এসপি কত। ইজি ম্যাথ জাস্ট, ঠিক আছে। এটা তো বেরিয়াম সালফেট কি, বেরিয়াম সালফেট, তুমি যদি একটা বিবেচনা করো বেরিয়াম সালফেট, আচ্ছা এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে আমার, বেরিয়াম 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে এটা একটা S এটা একটা S, তাহলে KSP সমান কি হবে S স্কয়ার। এখন দেখো দাব্যতা গুণফলের ঘনমাত্রা, S এর ঘনমাত্রা দেওয়া আছে এখানে 4.4 গুণ 10 টু দি পাওয়ার 5 আর কি মোল পার লিটার, তাহলে এটা গুণ করো 4 গুণ 10 টু দি পাওয়ার 5, সরি 10 টু দি পাওয়ার কত ছিল -5 এর উপর স্কয়ার, তাহলে কত হয় sin স্কয়ার 16 আর 10 টু দি পাওয়ার -10, এত ইজি তাই না। 1.6 গুণ 10 টু দি পাওয়ার -11, তাই না, এখানে আমরা দেখেন 1.6 গুণ 10 টু দি পাওয়ার -11 1.6, জাস্ট এগুলা কিন্তু ইজি ম্যাথ, এগুলা কিন্তু আমরা আসবো। আচ্ছা, এরপরে আইসোটোপ, এই যে আইসোটোপ প্রোটন মানে এর তো প্রোটন সংখ্যা একই, আইসো বার ভর একই রকম না, ভর সংখ্যা একই, আইসোটোন টোন প্রোটন এই সংখ্যাগুলো একই থাকে, ঠিক আছে। আইসো ইলেকট্রিক মানে ইলেকট্রন সংখ্যা সমান, আইসো ডায়াফার মানে কি নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান, আইসো স্টার মানে সমসংখ্যক পরমাণু এবং ইলেকট্রন থাকে, ঠিক আছে। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝবা এবং তোমরা এটা দেখে নিবা, ঠিক আছে। আমি তোমাদের পিডিএফ আর কি দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো এগুলার ব্যবহার, এগুলা বর্তমান বই নাই, বর্তমানে খুব একটা আসে না, তারপরে তোমরা একটু লুক ওভার করো, ঠিক আছে, লুক দিয়ে দাও। আর এর পাশাপাশি আমাদের আলফা রশ্মির বৈশিষ্ট্য, হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, বিটা রশ্মি এটা ইলেকট্রনের প্রবাহ, গামা রশ্মির ঘন নাই চার্জ নাই, ভেদন ক্ষমতা 10,000 আর এটা 1000, এটা 1 গুণ, আর আয়নীকরণ ক্ষমতা আবার তার উল্টা, ঠিক আছে। এটা মাস্ট দেখে যাবো তোমরা, মাস্ট, ঠিক আছে, এটা মাস্ট দেখবা। আর এই যে ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এই যে RF এর মান পাওয়া থাকে 0 হতে 1 এর মধ্যে থাকে, এই জিনিসটা একটু তোমরা জানবা। তাহলে মোটামুটি আমাদের কিন্তু আর কি এই অধ্যায়ে যা যা ছিল হয়ে গেছে মোটামুটি। এখন আমাদের শুরু হবে যেটা, সেটা হচ্ছে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, ঠিক আছে। তো চলো দেখি আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে আচ্ছা মেইনলি এখানে কিছু কথা লেখা আছে, দেখো এখান থেকে যেগুলো পড়তে হবে। দেখো ক্ষার ধাতু আমরা জানি, ক্ষার ধাতু কোনগুলো, গ্রুপ 1, ক্ষার ধাতু কোনগুলো আমাদের গ্রুপ 1 এর গুলো, ঠিক আছে। আচ্ছা, মৃৎক্ষার ধাতু হচ্ছে আমাদের কি গ্রুপ 2, হ্যালোজেন হচ্ছে আমাদের কত 17, গ্রুপ 17। আচ্ছা, অপধাতুগুলো আমাদের পড়তে হচ্ছে অ্যালকোজেন, ঠিক আছে, এটা আমাদের 16, নিকটোজেন এগুলো দেয়নি, আচ্ছা আমি তোমাদের এগুলো পড়াই দিব। তারপরে নিকৃষ্ট ধাতু দিয়েছে আয়রন আর কপার, ঠিক আছে। মুদ্রা ধাতু কোনগুলা, মুদ্রা ধাতু দেয়নি আবার এখানে। আচ্ছা, অভিজাত ধাতু এখানে দিয়েছে, আর গোল্ড, তোমার সিলভার এবং প্লাটিনাম। আচ্ছা, আরেকটা আছে আমাদের যেটা হয় মুদ্রা মুদ্রা পাওয়া কিন্তু কঠিন, ওই জন্য বলা হয় কি কোথায় আজ আমি, অর্থাৎ এখান থেকে আসে আমাদের কি, কোথায়তে আমাদের কি আসে কপার, আজ থেকে কি আর্জেন্টা হচ্ছে কি সিলভার, আমিতে হচ্ছে কি গোল্ড, এই তিনটা হচ্ছে আমাদের কি মুদ্রা ধাতু। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি উদ্বায়ী ধাতু আছে, এগুলো লাগবে না, তেজস্ক্রিয়গুলো পারবা। বিরল মৃত্তিকা ধাতু এটা হচ্ছে কি ল্যান্থানাইট মৌল, আর অবস্থান্তর মৌল হচ্ছে আমরা তো পারি ডি ব্লকেজ, যেগুলো অর্ধপূর্ণ থাকে, ঠিক আছে, পরিপূর্ণ থাকে না, মানে 1 থেকে 9 এর মধ্যে থাকে, সেগুলো আর কি আমাদের এরকম। আচ্ছা, প্রতিনিধি মৌল বলা হয় কি এস ব্লক এবং পি ব্লকের মৌলকে, ঠিক আছে। এই যে মনে রাখার কৌশল দিয়েছে লিনাকে রুবি সরি ফেলেছে, এগুলো তোমরা একটু দেখে নিবে, এটা আছে তোমাদের ছোট থেকে পড়া আছে। আর আরেকটা যেটা তোমার দেওয়া আছে তোমাদের যেটা দেওয়া আছে নিকটোজেনটা দেওয়া হয়, নিকটোজেন, ঠিক আছে, তোমাদের নিকটোজেন বলা হয় কাদের, নিকটোজেন মানে কি, নিকটোজেন মানে সম্ভবত শ্বাসরোধকারী, ঠিক আছে, শ্বাস রোধ করে ফেলে, শ্বাস রোধকারী। আচ্ছা, এরা কার, শ্বাস রোধকারী হচ্ছে তোমার গ্রুপ 15, এটা হচ্ছে নিকটোজেন মেইনলি গ্রুপ 15,
এক্ষেত্রে একটা আমরা ছন্দ বলতে পারি, ঠিক আছে, যেটা থাকে যে নানির পোলা মানে নানির ছেলে, মামা, আমাদের মামা, নানির, আচ্ছা আমরা বলি নরমালি নানির পোলা, এটা অন্য ভাষায় বলি নানির পোলা, নানির পোলা আসলাম সাব্বির বিড়াল, আসলাম সাব্বির, আচ্ছা লেখা বুঝতে না পারলে মুখে মুখে শুনে নিও, সাব্বির আর কি বিলাল, ঠিক আছে। নানির কি নাইট্রোজেন, পিতে কি ফসফরাস, এর আসলামে কি আর্সেনিক, সাব্বির কি স্টিবিয়াম, বিলাল কি বিসমাথ। ওকে, এগুলো হচ্ছে আমাদের কি গ্রুপ 15 এর গুলো, ঠিক আছে। আচ্ছা আশা করি তুমি এখান থেকে যতগুলো সমস্যা এগুলো মোটামুটি তোমাদের সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে বেশ অনেক কিছু দেওয়া আছে, আমাদের এত কিছু করতে হবে না। আচ্ছা দেখো, আমাদের এখানে জাস্ট 118টি মৌল, এস ব্লক 14, পি ব্লক 36, ডি ব্লক 41, এফ ব্লক 27, সেটা মোটামুটি সবাই জানে। তারপরে দেখো এখানে দেওয়া আছে আমাদের যে তরল ধাতু কোনটা, ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, এগুলা পড়বা একটু। ইলেকট্রন বিন্যাসের ম্যাজিক নাম্বার 2, 8, 8, 18, 32, যেটা বললাম। আন্ত অবস্থান্তর মৌল যে সোডিয়াম, তারপর দুষ্টু মৌল কি হাইড্রোজেন, এগুলা দেখবা। তরল ধাতু হচ্ছে কি ব্রোমিন, এগুলো জাস্ট একটু সুন্দর মতো করে দেখে ফেলবা। তারপর মনে করো আমি জাস্ট এগুলো পড়াবো না, এগুলো তোমাদের পিডিএফ দিয়ে দিব যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কোনগুলা। আচ্ছা এখান থেকে মেইনলি ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক সম্পর্কে তোমরা এই জিনিসগুলো পড়বা। ম্যাগনেটিক সংখ্যা এগুলো দেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আয়নগুলো একটু দেখে নিবা, স্পেশালি ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, এই তিনটা আয়ন খুব সুন্দর মতো করে একটু দেখবা, ঠিক আছে। আর ম্যাগনেশন কোনটা কোন ম্যাগনেটিক, এগুলো একটু দেখে নিবা। আচ্ছা এরপরে যদি আমি তোমাদের দেখাই যেখান থেকে কি কি করবা, দেখো এখানে যেগুলো দেওয়া আছে যে আয়নীকরণ শক্তি, এইটা আমাদের বোঝার পৃষ্ঠা মেইনলি, ঠিক আছে। এটা মেইনলি কিন্তু আমাদের বোঝানোর পৃষ্ঠা। দেখো যে যেটা মেইনলি দেয় যে ব্যতিক্রম গুলো দিছে আমাদের। আচ্ছা আমরা কয়েকটা জিনিস আর কি এখানে খেয়াল করব, ঠিক আছে। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা কি দেখব, আয়নীকরণ শক্তি মানে কি তোমার একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করা বা ইলেকট্রন ছাড়ার ক্ষমতা, না কোনো গ্যাসীয় মৌলের এক মোল ইলেকট্রন ছাড়ার যে মনে করো ক্ষমতা, সেইটাকে হচ্ছে আয়নীকরণ শক্তি, তাই না। তো এখন দেখো, এখন এরকম বিষয় হচ্ছে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কিন্তু আমরা যখন অর্ধপূর্ণ বা পরিপূর্ণ যখন অরবিটাল থাকে তখন কিন্তু কি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল কিন্তু আমাদের সহজে তার ইলেকট্রন ছাড়তে চায়, কারণ সে কি একটি স্টেবল অবস্থায় আছে। এখন দেখো এখানে হয়তো বোঝা যাচ্ছে না, আমি তোমাদের একটু ডিটেইলসে দেখাই, যে এই পাশে একটু দেখানোর চেষ্টা করি। দেখো আয়নীকরণ শক্তি, তাই না, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। দেখো আয়নীকরণ শক্তি থেকে আমরা কিভাবে কি করতে পারি। দেখো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যে ব্যতিক্রমগুলো হয়, প্রথম ব্যতিক্রম হয় আমাদের বেরিলিয়াম আর বোরনের মধ্যে। দেখো আমরা কি জানি, এই যে তোমরা যদি বলি আয়নীকরণ শক্তি, আমি শর্টকাট লিখলাম আয়নীকরণ শক্তি, তারপরে মনে করো কি ইলেকট্রন, ইলেকট্রন আসক্তি, তারপরে মনে করো কি তড়িৎ ঋণাত্মকতা। আমি সহজগুলো যেগুলো আছে তড়িৎ ঋণাত্মকতা, এগুলা কি যখন বাম হতে ডানে, বাম হতে ডানে যাচ্ছে তখন এগুলা কি হয় বাড়ে। বাট দেখো আমরা একটা যখন দেখি, ঠিক আছে না, লিথিয়াম, ঠিক আছে না, তারপরে কি আছে মনে করো হচ্ছে বেরিলিয়াম, তারপরে মনে করো কি বোরন, কার্বন, তারপরে কি কার্বনের পরে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাহলে সবার সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার হওয়ার কথা, ফ্লোরিনের, তাই না। তার মানে কি অক্সিজেনের, তারপরে নাইট্রোজেনের, কার্বনের, বোরনের, বেরিলিয়ামের, লিথিয়ামের। বাট এগুলো হয় কিসের জন্য হয় না, এই দেখো বেরিলিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, বেরিলিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস একটু করি তাহলে দেখো কি পাওয়া যায়, বেরিলিয়ামের কি 1s2 2s কত হয় 2 হয়, তাহলে s কি পূর্ণ আছে। আবার দেখো এখানে 1s2 2s2 2p1, সহজেই কিন্তু এই বোরন একটা ইলেকট্রন ছাড়তে পারে, কিন্তু চাইলে কিন্তু বেরিলিয়াম তার দুটো ইলেকট্রন কিন্তু ছাড়তে পারে, কারণ সে পূর্ণ অবস্থায় আছে। এই জন্য কি হয় তোমার বেরিলিয়ামের ইলেকট্রন আয়নীকরণ শক্তি বোরনসে বেশি। ঠিক সেম ভাবে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে দেখো তুমি যদি নাইট্রোজেনের আছে কি 1s2 2s2 2p3, এই পিটা কি আছে অর্ধপূর্ণ, তাই না, অর্ধপূর্ণ। বাট অক্সিজেনের ক্ষেত্রে দেখবা 2p4 আছে, তাহলে কি হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এর চেয়ে নাইট্রোজেনের আছে অক্সিজেনের সাথে আয়নীকরণ শক্তি বেশি। এই জিনিসটা তোমাদের এখানে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো এখানে যে ব্যতিক্রমগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে আর কি। এখন দেখো এখানে কোনগুলো ব্যতিক্রম আছে, বেরিলিয়াম
আর কোনটার মধ্যে বেরিলিয়াম আর বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার। এগুলো তোমরা নিজে নিজে করে করে দেখবা, দেখে দেখে তারপরে তোমরা কি সাজাবা, ঠিক আছে। তারপরে ইলেকট্রন শক্তি নরমালি, ঠিক আছে, ইলেকট্রন শক্তি কিন্তু আমাদের নরমাল। তারপরে আমাদের দেখো এখানে তড়িৎ ঋণাত্মকতা আছে, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমাদের মানগুলো মুখস্থ করতে হবে কার, ফ্লোরিনের, ব্রোমিন, তারপরে এখান থেকে মনে করা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, কার্বন, এগুলো রয়েছে। এখন দেখো এখান থেকে নরমালি একটা হবে সহজ কিন্তু তড়িৎ ঋণাত্মকতা নির্ণয় করা যায়। তো তড়িৎ ঋণাত্মকতা আমাদের কিভাবে নির্ণয় করা যায় আমরা একটু দেখি। তড়িৎ ঋণাত্মকতা, তাই না? আচ্ছা, তো দেখো আমরা যদি নির্ণয় করি, ঠিক আছে, আমরা পরদের সামনে একটু বিবেচনা করবো। পরদের সামনে কি ছিল আমাদের, ফ্লোরিন, তাই না? তারপরে কি ছিল আমাদের, ক্লোরিন, ব্রোমিন। আচ্ছা, এই পর্যন্তই আমরা যাই, ঠিক আছে। আচ্ছা, আমি লিখলাম। এরপরে আমাদের কি ছিল, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, তাই না? অক্সিজেন, নাইট্রোজেন কি ছিল, তারপরে কার্বন ছিল, তারপরে কি ছিল আমাদের বোরন, তারপরে ছিল আমাদের কি বেরিলিয়াম, তারপরে ছিল আমাদের কত, লিথিয়াম, এর উপরে ছিল আমাদের কি হাইড্রোজেন, তাই না? এখানে ছিল আমাদের কত, হিলিয়াম, মনে রেখো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা কি জানি যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত আমাদের, সবচেয়ে সর্বোচ্চ কত, 4। এখন প্রত্যেকটা 0.5 করে কম, তাহলে অক্সিজেনের কত হবে 3.5, নাইট্রোজেনের কত হবে 3, কার্বনের কত হবে 2.5, এখানে এসে তোমার হাইড্রোজেনের হয় 2.1, ওকে। আচ্ছা, ক্লোরিনের হয় কত, তাহলে 3.5, নিচের দিকে 0.5 করে কম, এখানে হয় কত 3.0, বা এখানে 2.8 মনে দেয়, এখানে তোমার 2.8। জাস্ট এই জিনিসগুলো, এই তড়িৎ ঋণাত্মকতা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর তোমরা তো জানো যে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি সবকিছুই আর কি বাম থেকে ডান দিকে গেলে বাড়ে, শুধু পরমাণুর আকারটা কিন্তু কমে। আরেকটা জিনিস, উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে এটা সক্রিয়তা, উপর থেকে নিচে কি হয়, সক্রিয়তা বাড়ে। সেই হিসাবে মনে করো যে তোমার হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, রুবিডিয়াম, সিজিয়াম, এর সবার মধ্যে কি সক্রিয় হচ্ছে কি, এটা হচ্ছে কি সক্রিয় বেশি, ঠিক আছে। সিজিয়াম হচ্ছে আমাদের কি সক্রিয় বেশি, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এখানে যেগুলো আছে সেগুলো নরমাল কথাবার্তা, সেগুলো তোমরা পারবা। আচ্ছা, আমি এখন তোমাদের সরাসরি চলে যাব কি সংকরায়ন টপিকটার উপর একটু দিব। সংকরায়ন টপিকটার ক্ষেত্রে তোমাদের কিছু সূত্র দেওয়া আছে। আচ্ছা, সংকরায়ন টপিকের ক্ষেত্রে আমি জাস্ট তোমাদের কি নরমালি দেখাই। সংকরায়ন টপিকের ক্ষেত্রে কি হয়, সূত্র H = V + X - C + A, এটা আমাদের সূত্র, ঠিক আছে। আচ্ছা, ইনটু হাফ, তাই না? আচ্ছা, এখানে ভিটা কি আমাদের, ভিটা হচ্ছে কেন্দ্রীয় যে মৌল আছে, ঠিক আছে, কেন্দ্রীয় মৌলের যোজন ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় মৌলের কি যোজন ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, এরপরে আমাদের কি x আছে কি একযোজী পরমাণুর সংখ্যা বা একযোজী মৌলের সংখ্যা, তাই না? দেখো, একযোজী মৌলের সংখ্যা। আচ্ছা, এরপরে আমাদের সিটা হচ্ছে কি আমাদের ক্যাটায়ন, সিটা আমাদের কি ক্যাটায়ন, এবং এটা হচ্ছে আমাদের কি অ্যানায়ন, ঠিক আছে। আচ্ছা, অ্যানায়ন। এখন দেখো, তাহলে আমরা যদি এই সূত্রটা মোটামুটি আমরা যদি জানি, তাহলে কিন্তু আমাদের কিন্তু মোটামুটি ভাবে আমাদের কিন্তু সবই কিছুই কমপ্লিট। আচ্ছা, এখন দেখো যদি আমরা এখানে অ্যামোনিয়ার যদি সংকরণ করতে যাই, দেখো অ্যামোনিয়ার সংকরণ, ঠিক আছে, অ্যামোনিয়ার সংকরণ করতে গেলে কি হয়, অ্যামোনিয়ার সংকরণ, দেখো নাইট্রোজেন শেষ কক্ষপথে কয়টা আছে, 2p3 না, 2p3, তাহলে এই তিনটে ইলেকট্রন মনে করো তার যোজন ইলেকট্রন বলতে পারো, তাহলে শেষ কক্ষপথে আছে না 3টা। এর হাইড্রোজেন একযোজী কয়টা আছে, 3টা, তাই না? তাহলে দেখো সূত্রে বসাই, হাফ ইনটু ভি এর মান কত 3, এই হাইড্রোজেন কয়টা আছে 3, ক্যাটায়ন আছে না, নাই, 0, এনএন আছে না, নাই, 0, তাহলে কত আছে হাফ ইনটু 6 মানে কত আছে 3, 3 মানে কি একটা এস দুইটা পি। এই কেন কথা বলিসলাম, আচ্ছা দুঃখিত। এরপরে দেখো sp2 গেল। আচ্ছা, এরপরে দেখো এমনি অ্যামোনিয়া গেল। এরপরে আমরা যদি মনে করি তোমার অ্যামোনিয়াম প্লাস করবা, ঠিক আছে, অ্যামোনিয়াম প্লাস, ঠিক আছে। দেখো আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। এই পাশে অ্যামোনিয়াম প্লাস যদি করো, যে NH4 প্লাস, ঠিক আছে, এটা কি হবে, নাইট্রোজেনের কয়টা 3টা শেষ কক্ষপথে, হাইড্রোজেন কয়টা আছে 4টা, অ্যানায়ন কয়টা আছে 1টা, তাহলে দেখো হাফ ইনটু 3 + 4 V + X - C, ক্যাটায়ন কয়টা আছে
ক্যাটায়ন আমাদের কয়টা আছে দেখো, এখানে আছে আমাদের কয়টা, একটা, ঠিক আছে। ক্যাটায়ন আমাদের কত আছে এখানে, একটা। আচ্ছা, ক্যাটায়ন আছে আমাদের কয়টা, একটা। আচ্ছা, এনায়ন কয়টা আছে, এনায়ন আছে আমাদের কত, জিরোটা। তাহলে আমাদের কত হচ্ছে এখানে, হাফ ইনটু 6, 6 মানে কত আছে আমাদের, কিন্তু 3। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা কিন্তু sp2 sp3 এগুলা কিন্তু ইজিলি বের করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি একটা নতুন একটা চিন্তা করি, দাঁড়াও, PCl5 করব। PCl5 টা কিন্তু আমাদের মোটামুটি আসে, খুব ভালোভাবে আসে PCl5। PCl5 এর সমীকরণ নির্ণয় করো, সেক্ষেত্রে H মানে সমীকরণ বা হাইড্রোজেন, হাফ ইনটু V। ফসফরাসের কয়টা আছে, 5টা। ক্লোরিন আছে কয়টা, 5টা। এখানে কিন্তু কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়নও নাই, ঠিক আছে। তাহলে এখানে কত হয়, 10। 10 এর অর্ধেক কত হয়, 5। 5 এ কি হয় দেখো তো, যদি আমি একটা S 3টা P দিই তাহলে কয়টা হয়, 4টা। তাহলে কি আমাদের আসবে sp3 আর একটা হবে কি D, ঠিক আছে। আচ্ছা, ঠিক এইভাবে আমরা কিন্তু অন্যগুলো নির্ণয় করতে পারবো। যেমন SF6 যদি বলি আমি, SF6 সালফার আছে কয়টা, 6টা। ফ্লোরিন আছে কয়টা, 6টা। ক্যাটায়ন নাই, অ্যানায়ন নাই, এর সাথে হাফ করি, তাহলে আমাদের কি হবে, sp3d2, ঠিক আছে। ঠিক সেম ভাবে কিন্তু আমরা সংকরণগুলো নির্ণয় করতে পারি। এবং এখানে মনে করো এই যে এইখানে তোমরা যেটা দেখছো এই জিনিসগুলাই আর কি ব্যাখ্যা করা আছে। আচ্ছা, তোমাদের আমি সুন্দর মতো করে পিডিএফ দিয়ে দিব, এখানে যেগুলো দেওয়া আছে আর কি। আর বোঝার স্বার্থে তোমাদের এই বিষয়গুলো আর কি পড়ো। তারপরে তোমার সিগমা বন্ধন, পাই বন্ধন যেগুলো আছে তোমরা পিডিএফ দেখে একটু পড়ে নিবা। এরপর যদি আমি বলি sp এর, এটা হয় তোমার কি, সরি, sp এর ক্ষেত্রে তোমার কি হয়, 180 ডিগ্রি জানাই, যেমন বেরিলিয়াম ক্লোরাইড BeCl2। sp2 এর ক্ষেত্রে হয় 120 ডিগ্রি, এটা বলবো নি কোনটা, BCl3। আর sp3 এর ক্ষেত্রে হয় তোমার 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি, ঠিক আছে। এবং আকার আকৃতি, এই পৃষ্ঠাটা মারাত্মক ইম্পর্টেন্ট। আর এখান থেকে এগুলো তোমার মুখস্থ করতে হবে, উপায় নেই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি শুধু কোবাল্ট এটা মুখস্থ করে দেয় তাহলে হবে, আর নিচেরটা। আচ্ছা, আর বাকি যেগুলো আছে গণনা বিস্তরণ বৃদ্ধির ক্রমে, এগুলো যদি তুমি একটু পড়তে পারো তাহলে তোমাদের জন্য ভালো হয়। এখান থেকে হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ, এই দুটো বলি পড়ে যাবো, তাহলে ইনশাআল্লাহ আর কি পারবা, ঠিক আছে। আর sp3d d2 d3 এগুলো আছে, এগুলো তোমরা পড়তে পারো, তবে এগুলো খুব একটা দেয় না, সর্বোচ্চ আমাদের sp3d দেয়। আর এখান থেকে কিন্তু দিবে স্পেশালি এই যে কপারেরটা, তারপরে তোমার এখানে আয়রনেরটা, পটাশিয়ামেরটা, এখান থেকে এইটা কোবাল্ট, এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু একটা দিতে পারে আমাদের। আর এখানকার উদাহরণ করে দেন, হাইড্রোজেন বন্ধন অর্থোনাইট্রোফেনল, তারপর শুধু ফেনল, আন্তঃনবিক অন্তঃনবিক আছে না, হাইড্রক্সিফেনল, স্যালিসাইলিক অ্যাসিড, এগুলো তোমরা একটু সুন্দর মতো করে আর কি দেখে যাবা। এরপরে তোমাদের যে বিভিন্ন রকম বন্ধনের প্রকৃতি আছে, এটা তোমরা তো পারোই, সমযোজী, সন্নিবেশ সমযোজী দেখে যাবে। এগুলোর মধ্যে কপার সালফেট, ফসফরিক অ্যাসিড, তারপরে মনে করো তোমার এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তারপরে তোমরা দেখবা যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা দেখতে পারো, কপারেটটা দেখতে পারো, এই যে সিলভারটা দেখতে পারো, ঠিক আছে। আর কপার টেট্রাঅ্যামিন কপার 2+1 এটা দেখতে পারো তোমরা, ঠিক আছে। আচ্ছা, আর অষ্টক তত্ত্ব, অষ্টক সম্প্রসারণ, অষ্টক সংকোচন, এটা তোমাদের পড়াইছি আমি। SF6 পাইলাম না, এস এর কয়টা, 6টা, ফ্লোরিন 6টা, 12টা। তাহলে কি এটা 8 এর নীতিক ভাঙ্গ করে কত হয়, এখানে 12টা আছে টোটাল, 6 6 12। তাহলে অষ্টক সম্প্রসারণ। আবার একটু আগে বললাম না, BCl3 বোরন ট্রাইক্লোরাইড, এটা কি, বোরনের 3টা, ক্লোরিন কত, 3টা, 6টা, ঠিক আছে না, শেষ কক্ষপথ 6টা পূরণ করছে। তাহলে এটা কত হচ্ছে, টোটাল 6, 6 কত হচ্ছে, লেস দেন 8। তাহলে এটা কি তোমার কি অষ্টক সংকোচন। এই নীতিগুলো তোমাদের এখানে আর কি দেওয়া আছে, ঠিক আছে। বাকিগুলো তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, এরপরে আমি অক্সাইডগুলো বলবো। এখান থেকে তোমাদের যেগুলো আছে, এখান থেকে তোমাদের এইখান থেকে এইটুকু, দুঃখিত, এখান থেকে এইটুকু সব একদম ভিভিআই ওরা। এর সাথে একটা অক্সিজেন পড়বা, নাইট্রোজেন এর 5টি অক্সাইড, নাইট্রোজেনের 5টি অক্সাইড, নাইট্রোজেনের 5টি অক্সাইড, এটা তোমরা কি পড়ে যাবা। নাইট্রোজেনের কি আছে, 5টি অক্সাইড পড়ে যাবে, ঠিক আছে। এটা আমি তোমাদের বললাম, এখানে আমি কিছু পড়বো না, এটা তোমাদের পড়ার বিষয়, এগুলো মুখস্থ করতে হবে। তো এখন তো মনে করো সেই সময়টা নাই তোমাদের এখানে বোঝানো, অবশ্য বোঝানোর মতো খুব বেশি কিছু এখানে নাই, কিছু কিছু বিক্রিয়া দ্বারা বোঝানো যায়। তো এখন দেখো, এখন অনেকগুলো আকরিক আছে, এখন আকরিকের মধ্যে কোনগুলো পড়বা সেগুলো আমি তোমাদের একটু বলতে পারি। যেমন বলতে পারো, আয়রনের ক্ষেত্রে এই তিনটে পড়তে হবে, ম্যাগনেটাইট, হিমাটাইট, লিমোনাইট। আচ্ছা, এরপরে তুমি জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক ব্লেন্ডটা পড়তে পারো, কপারের ক্ষেত্রে কপার পাইরাইটসটা পড়বে, যেগুলো একদমই কমন আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপর তুমি কেলামিনটা একটু দেখতে পারো,
আচ্ছা এখানে তুমি সবুজ ভিট্রিয়ল সাদা ভিট্রিয়ল দেখতে পারো, ব্লু ভিট্রিয়ল তো তোমরা জানোই, এটা আমি বলবো না আলাদা ভাবে। জিপসাম ভিট্রি দেখবা। আচ্ছা এরপরে দেখবে যে বক্সাইট, অ্যালুমিনিয়ামের বক্সাইটটা দেখবা। তারপরে এরপরে তোমার এদিকে ইউরিয়াটা দেখবা। তারপরে তুমি সুন্দর মতো করে আর আচ্ছা এই কয়েকটাই মোটামুটি দেখে দাও। এরপরে হয়তো আরো কয়েকটা আছে এখানে, এই যে দেখো এখানে আছে কয়েকটা। পটাশিয়ামের ক্ষেত্রে কি আছে তোমার কার্নোলাইটটা দেখতে পারো, বোরাক্সটা তো অবশ্যই দেখবা। এরপরে মরিসের সঙ্গে ওয়াটার গ্যাস প্রোডিউসার এই তিনটা দেখবা আসে। তারপরে মনে করো এর পাশাপাশি নিশা দলটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা এরপরে মনে করো টিএনটি দেখবা। এই কয়েকটা দেখে গেলে মোটামুটি হবে, এগুলো থেকে খুব একটা দেওয়ার সম্ভাবনা কম, আগে দিত ঠিক আছে। আর ফ্লু গ্যাস কোনটা, সালফার ডাইঅক্সাইডটা মনে রাখবা। আচ্ছা এইটুকু যদি হয় তাহলে আমাদের এখন আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। আচ্ছা আমি মোটামুটি তোমাদের খুব ফাস্ট যাচ্ছি, আর মোটামুটি বলে দিচ্ছি তোমাদের কোন টপিকগুলো পড়বা। আর দুই একটা জিনিস যেগুলো তোমাদের দাগানো বা তোমাদের ইম্পর্টেন্ট খুবই, সেই বিষয়গুলো কিন্তু আমি আর কি আলোকপাত করার চেষ্টা করতেছি। তো যেহেতু সময় স্বল্প তোমাদেরও পড়তে হবে, কারণ আমার বোঝানো হচ্ছে যে তোমার নিজেদের পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি জাস্ট তোমাকে টপিকগুলো বুঝাইতে পারি, বা দুই একটা যেগুলো কঠিন টপিক সেগুলো কিন্তু আমি তোমাকে বুঝাই দিতে পারি, বাট তোমার নিজের পড়াটা কিন্তু তোমার মধ্যে, ঠিক আছে। তো আচ্ছা আমি আর কথা বলবো না, অলরেডি যে দেখতে পাচ্ছ 23টা 58 আর কি 12টা বাজে অলরেডি। তারপরে এই সময় আর কি আমার ভিডিও রেকর্ড করা হচ্ছে। তো আচ্ছা চলো দ্রুত আমরা আর কি চতুর্থ অধ্যায়টা যে গুরুত্বপূর্ণ টপিক এবং যে বিষয়গুলো আমাদের পড়ার দরকার আমরা আলোচনা করি। একটা জিনিস মনে রাখবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু তৃতীয় অধ্যায়, মানে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এবং এখান থেকে বেশিরভাগ ইভেন অনেক সময় 4টা 5টা প্রশ্ন কিন্তু এখান থেকে দিতে পারে, ইভেন তার বেশিও দিতে পারে, ঠিক আছে। তো এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এর আগের অধ্যায় যেটা পড়লাম এটা কিন্তু পড়বা। ইভেন রাসায়নিক বন্ধন এখান থেকেও কিন্তু বেশ ভালোই প্রশ্ন দেয়। ঠিক আছে আমি যেটা আর কি শুরু করি, এখানে আর কি শুরু করবো বলতে গ্রিন কেমিস্ট্রি যে 12টা নীতি এটা পড়তে হবে, এটা আমি আর কিছু বলবো না, ঠিক আছে। এখান থেকে আমি আর কিছু বলবো না, জাস্ট একটু দেখে যাবা, উদাহরণ দিতে পারে। আচ্ছা বিক্রিয়ার বেগ সংক্রান্ত যদি আমি তোমাদের একটু উল্লেখ করার চেষ্টা করি, একটু দেখো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির বেগ সংক্রান্ত যদি বলি, আমার মতে আমাকে যদি বলো যে কোনটা হবে, সবচেয়ে বলবো এখানে প্রথমত কি বিক্রিয়ার হারটা কাকে বলে, এই একক, এই এককটা আমি সুন্দর মতো করে পড়বো, এককটা সুন্দর মতো করে পড়বো। এরপরে দেখো মোল পার লিটার পার টাইম বা মোল পার লিটার পার সেকেন্ড, মেইনলি এইটা বেশি আছে, ঠিক আছে। সময়, সময় তুমি আওয়ারে প্রকাশ করতে পারো, মিনিটে প্রকাশ করতে পারো, সেকেন্ডে প্রকাশ করতে পারো, বছরে প্রকাশ করতে পারো, দিনে প্রকাশ করতে পারো। তো এটা মেইনলি হয়। এরপরে দেখো মেইনলি আমাদের যে হার, হার বলতে কি বোঝায়, কোনো কিছুর হার হচ্ছে আমাদের কি এই dx dt, x টা হচ্ছে কি ঘনমাত্রা, এটা হচ্ছে সময়, ঠিক আছে। আচ্ছা এখন দেখো বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকে নিয়মগুলো, বিক্রিয়ার প্রকৃতি, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, পৃষ্ঠের ক্ষেত্রফল, অনুঘটক, আলোক, এটা মুখস্থ রাখবা। আমি যদি এটা এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে এইটা যেটা পড়ছো তুমি, এখান থেকে এটা কিন্তু আসার মতো একেবারে, ঠিক আছে। এখান থেকে কিন্তু এটা আসার মতো একেবারে। দেখো যে কোনটা ধনাত্মক, কোন ঘটক, ঋণাত্মক, সহায়ক ক্রিয়া, আবিষ্ট, প্রভাবক, সেটা এই কয়েকটা মুখস্থই করবো, আমি এখান থেকে আর কিছু বলবো না। আর এখান থেকে বেগ ধ্রুবকের ক্ষেত্রে, ক্রমের ক্ষেত্রে প্রথম ক্রম মোল পার লিটার পার সেকেন্ড, দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রমের ক্ষেত্রে একক কোনটা জাস্ট মনে রাখবা, ঠিক আছে। দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রমের ক্ষেত্রে একক কোনটা হবে সেই জিনিসটা মনে রাখতে হবে। আর এখান থেকে যদি সমস্যা পারো, এই দ্বিতীয় ক্রম সরি এখানে আছে তোমার কি আমাদের প্রথম ক্রমে যে সূত্র আছে এইটা মনে রাখো, ঠিক আছে। এইটা অনেক সময় পরীক্ষাতে দিতে পারে, ঠিক আছে, অনেক সময় দেয় আর কি। আচ্ছা এখন দেখো এখানে কোন বেগ ধ্রুবক কে একক যদি পার টাইম হয় তাহলে বিক্রিয়ার ক্রম কত হবে, এটা আছে প্রথম ক্রম হচ্ছে পার টাইম, মানে এখানে সূত্রটা দেখো 1/t, নিচে শুধুমাত্র t টাই একক হিসেবে আছে, ঠিক আছে। এটা মোটামুটি মনে করো ইজিলি তোমরা আর কি পারবা। এই বিক্রিয়া আছে a থেকে b উৎপাদ, বিক্রিয়ার বেগ k ইনটু a ইনটু b, বেগ ধ্রুবকের একক কি। আচ্ছা এই প্রশ্ন তোমাদের কাজ থাকতো, তোমরা নিজেরাই একটু করে নিও। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখো, এখানে ডেসিমিটার কিউব মানেই লিটার, একই জিনিস কিন্তু, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তোমাদের মোটামুটি যেটা আছে, যে টপিকটা এখানে উল্লেখ করা আছে আর কি, দেখো এখানে যে আছে জিরো অর্ডার, প্রথম অর্ডার, সেকেন্ড অর্ডার, আচ্ছা এগুলো একটু দেখে নিও তুমি সুন্দর মতো করে, একটু আগে তো বললাম। আচ্ছা এরপরে দেখো উভমুখী বিক্রিয়াগুলোর মধ্যে তোমার যেগুলো কেটিকেসির ক্ষেত্রে লাগবে, এটা মোটামুটি আচ্ছা PCl5 N2O4 এই তিনটা পড়লেই, আর আর অ্যামোনিয়া এইবার চারপাঁচটা পড়লে আমাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। রাসায়নিক সমবস্থা 4টা সত্য, সাম্যের স্থায়িত্ব, উভয় দিক থেকে সমতা,
বিক্রিয়ার অসম্পূর্ণতা এবং প্রভাবকের ভূমিকাহীনতা। এই সেটটা তোমাদের জন্য মুখস্থ থাকে এবং সেটটা দিয়ে কিন্তু অপশন বানানো সম্ভব। তাহলে আমরা কিন্তু পড়ে ফেলতে পারি। তাহলে কি সাম্যের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগম্যতা, বিক্রিয়কের কি বিক্রিয়ক আছে তোমার কি অসম্পূর্ণতা এবং প্রভাবকের ভূমিকাহীনতা। ঠিক আছে, এই সমসত্ব অবস্থার ক্ষেত্রে বিক্রিয়ক একই দশায় থাকে, গ্যাস গ্যাস গ্যাস। আর অসমত্বর ক্ষেত্রে অসমসত্বর ক্ষেত্রে কি থাকে, এই পাশেরটা কি তোমার সলিড, পরেরটা গ্যাস, আর এই পাশেরটা হচ্ছে তোমার কি সলিড। ঠিক আছে, আচ্ছা আয়নিক সাম্যাবস্থাটা লাগবে না মোটামুটি। আচ্ছা, আর এখানে বিক্রিয়ার ম্যাথ, আচ্ছা ম্যাথ যখনই দিবে, বিক্রিয়ার ম্যাথ যখনই দিবে সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে একটা সূত্র, যে আমরা a থেকে a মোল প্লাস মনে করো b এর সাথে ক্যাপিটাল B মোল তুলনা করে ছোট c আর বড় c মোল পেলাম, আর ছোট d আর বড় d মোল প্রোডাক্ট পেলাম। তাহলে বিক্রিয়ার হার কত? এখন বিক্রিয়ার হারটা এইরকম তোমাকে বলি, যেটা নরমালি আমরা হয়। ঠিক আছে, বিক্রিয়ার হার যেটা হয়, যে দেখো এইটুকু বিক্রিয়া কি কমতেছে, আর এই পাশে কি আমাদের বিক্রিয়াটা কি হচ্ছে, বাড়তেছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কিভাবে এটা কি নির্ণয় করব? যেহেতু যারা কমতেছে এখান থেকে কি হচ্ছে, বিক্রিয়ক কমছে, বিক্রিয়ক কমছে, আর এদিকে উৎপাদ কি বাড়তে আছে, তাই না? বাড়ছে। আচ্ছা, তাহলে দেখো এই dA তারপর 1/a যেটা আছে সেটা নিচে দিবে, ডিভাইড বাই এখানে যেটা আসবে d অফ ক্যাপিটাল A, আর বিক্রিয়ার নিরত dt লাগবে। এখন যেহেতু কমতেছে তাই মাইনাস, ইকুয়াল টু মাইনাস 1/b dB/dt। ঠিক আছে, dB/dt ইকুয়াল টু, যে তোমার যে এই পাশে আর কোন আছে কি c, তাই না? তাহলে এবার যেহেতু বাড়তেছে তাহলে আমরা শুধু 1/c ইনটু dc বড় c ডিভাইড বাই কি dt ইকুয়াল টু 1 ছোট d d ইনটু বড় d ডিভাইড বাই কি dt। জাস্ট একদম যেহেতু ইজি একদম। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে। তো সেই অনুযায়ী তোমরা এই ম্যাথগুলো আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, এই ম্যাথগুলো একটু করার চেষ্টা করবা, দেখবা যে কোথায় কি বাড়তেছে না বাড়তেছে। আশা করি তোমাদের বাড়বে না। তারপর সক্রিয় শক্তির ম্যাথ আছে, এত বড় ম্যাথ নরমালি এখন আসে না। এর পরবর্তী তোমরা দেখো ওই সেম এর অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, আর এখানে দেখো কেপি কেসি সমান হলে কি হয়, বেশি হলে কি হয়, এই জিনিসগুলো দেওয়া আছে। ঠিক আছে, আর কেপি কেসির ক্ষেত্রে আমাদের যেটা হয়, যে কেপি কেসি এককের ক্ষেত্রে একটা হাজার স্যারের বইয়ে বলা আছে একক নাই, যদি উত্তরে একক নাই দেওয়া থাকে আমার মনে হয় ওটা দেওয়াই বেস্ট প্রিফারেবল। তবে সাধারণত এরকম প্রশ্ন দেওয়া থাকে না। দেখো ঘনমাত্রা একক মোল পার লিটার হলে আমরা কি জানি মেইনলি, দেখো কেপি ইকুয়াল টু কেসি ইনটু r টু দি পাওয়ার ডেল n, তাই না? এখন যদি দেখো এই ডেল n এর মান যদি 1 2 3 4 হয়, তখন তো আমাদের একক কিন্তু চেঞ্জ হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, এই দেখো কেপি এবং কেসি একক নির্ণয়ের ক্ষেত্রে এখানে বলছে ঘনমাত্রা একক মোল পার লিটার হলে কেসি একক হয় মোল পার লিটার পরিমাণ ডি ডেল n। এই যে এটার মান নির্ণয় করো, অর্থাৎ মনে করো যদি মোল পার লিটার এইটার উপর যদি ডেল n এর মান 5 হয়, তাহলে আমাদের একক কি হবে, মোল টু দি পাওয়ার 5 ইনটু লিটার টু দি পাওয়ার 5 পার লিটার 5। ঠিক আছে, এইরকম ভাবে আমরা কিন্তু এককটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, আর কেপি যেটা চাপের আংশিক চাপের একক, সেক্ষেত্রে তোমরা তো বুঝতেই পারছো তার এককটা কিন্তু আমাদের ইজিলি বের করতে পারবো। তারপর তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, লাসাতেলের নীতি, এটা আমি আলাদাভাবে বলবো না, এটা তোমরা পারো। তবে তোমরা একটু জানি যে লাসাতেলের নীতির ক্ষেত্রে আমি আগে মুখে মুখে যেটা কথা বলে দেই, সেটা হচ্ছে যদি তোমার দেখা যাচ্ছে, আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করি। মনে করো এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, N2 প্লাস কত আমাদের 3H2 বিক্রিয়া করে কি উৎপন্ন হয় 2NH3। এই ক্ষেত্রে দেখো এই পাশে কয় মোল আছে আমাদের টোটাল, এই পাশে আমাদের কত মোল আছে, এই পাশে আছে আমাদের টোটাল 4 মোল, এই পাশে আমাদের কত আছে 2 মোল, 2 মোল। এখন এই বিক্রিয়াতে যদি তাপ, আমি উপরে চিহ্ন মানে কি বাড়াচ্ছি, যদি তাপ বাড়াই তাহলে কি হবে, দেখো এখানে কি চারটা থেকে দুইটা উৎপন্ন হয়েছে কিন্তু অলরেডি, চারটা থেকে কিন্তু আমাদের কি দুটো, অর্থাৎ কম থেকে বেশি থেকে কিন্তু কম উৎপন্ন হয়েছে। এখন যদি আমরা এখানে তাপমাত্রা বাড়াই, এখন দেখ এইটা কি আমাদের তাপহারী বিক্রিয়া না তাপ উৎপাদী বিক্রিয়া, এটা আমাদের দেখতে হবে। আমরা সবসময় জানি এটা তাপ উৎপাদী বিক্রিয়া না, অ্যামোনিয়া এটা হচ্ছে কি তাপ উৎপাদী। ডেল এর মান হয়তো কত হয় আমার মনে নাই, সম্ভবত -92 পয়েন্ট সামথিং গুলো হতে পারে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা আমি বাড়াই, তাপমাত্রা যদি আমরা এখানে বাড়াই তাহলে কি হবে, এখানে প্রোডাক্ট যেটা আছে বা উৎপাদ যেটা আছে সেটা হ্রাস পাবে, উৎপাদ হ্রাস পাবে। অর্থাৎ কি হবে, উৎপাদ হ্রাস পেলে কি বিক্রিয়াটা এই দিকে যাবে, মানে ডান থেকে বামে আসবে। আচ্ছা চাপ যদি বাড়ে, দেখো চাপ যদি বাড়ে, দেখো 4 থেকে 2 মোল উৎপন্ন হয়েছে, চাপ যদি বাড়াই তাহলে কিন্তু আমাদের কি হবে, এই পাশে যেহেতু কম আছে তাহলে কি হবে, দেখো চাপ যদি বাড়াই তাহলে দেখো এই আস্তে 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 কিন্তু আমরা
কম, যেহেতু এই পাশে আমাদের কি বেশি মানে কম আছে, তখন আস্তে আস্তে আমাদের প্রোডাক্টটা বৃদ্ধি পাবে। ঘনমাত্রার প্রভাব কিন্তু দুইটার উপরেই আছে, আর তোমার তাপমাত্রা চাপটাই মেইনলি দুইটা কিন্তু দেখাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আর এইটুকু যদি বসে তাপমাত্রা বাড়ে তাহলে কম ঘনমাত্রা থেকে বেশি ঘনমাত্রা হয়। দেখো এই পাশে 4 মোল আছে আর এই পাশে 2 মোল, ঠিক আছে না। আচ্ছা এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে। আচ্ছা এরপরে দেখি আমরা নেক্সট টপিকটা আমাদের কি আছে। নেক্সট টপিকে আমরা দেখি, দেখো তোমাদের আবারও বলছি এই কয়েকটা কেপি কেসির মান মুখস্থ করো তো, এই যে কেপির মান, তাহলে তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তোমাদের তো ক্যালকুলেশন দিবে, ক্যালকুলেটর দেয় না, তো এই কয়েকটা মুখস্থ করো, বেশি তো না, এই সেটটা খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের বলবো। আর এখান থেকে এই যে কোন বিক্রিয়া, তাপমাত্রা কত, বায়ু চাপ কত, এই কত, এই কয়েকটা মনে, স্পেশালি এইটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা এই যে হেবারবাস প্রণালী, স্পর্শ প্রণালী, বার্কলে-নাইট প্রণালী, এই তিনটাই মেইনলি দেয়, ঠিক আছে। আচ্ছা আর এখান থেকে এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো তোমাদের সূত্র তো আসবে না, কিন্তু এই কয়েকটা জিনিস তোমরা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা আর এখান থেকে যে সূত্রগুলো দেওয়া আছে এগুলা তোমাদের বিয়োজন মাত্রার ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস সূত্র পড়ছি, আমাদের বিয়োজন মাত্রা, তারপর অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অনেক কিছুই পড়ছি, তাই না। কেপি কিসির ক্ষেত্রে বিয়োজন মাত্রা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ম্যাথগুলো আমি দিয়ে রাখছি, এই ম্যাথগুলো যদি কোনো প্রকারে বুঝতে না পারো অবশ্যই ইনবক্সে জানাবে, এই ম্যাথগুলো আলাদাভাবে আমি করাবো না তোমাদের। আচ্ছা নেক্সট যদি আমি একটু স্লাইডটা একটু ইয়া করার চেষ্টা করি, আবারও কেপি কিসির ম্যাথ দেয়া। আচ্ছা আর এখানে তীব্রতার ক্রম দেয়া আছে, তোমরা যদি মনে করো যে এটা আর কি পড়বা তীব্রতার ক্রম বৃদ্ধি, আমি বলবো যে করতে পারো, বাট খুব একটা এগুলা আর কি আসে না। তবে আমি বলবো যে এই জিনিসটা কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যার বেশি হবে তার কি আর কি তীব্রতা বেশি হবে, ঠিক আছে। এই জিনিসগুলো তুমি একটু দেখে রেখো, জাস্ট লুক কভার করে রেখো, ঠিক আছে। আর এই পিএইচ দ্রবণের প্রকৃতি এটা একটু পড়বা, এটা পড়তে হবে, এটাও পড়বা সুন্দর মতো করে, স্পেশালি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যেটা আছে এই জিনিসটা একটু পড়ার চেষ্টা করবা। আচ্ছা নেক্সটে আমাদের যে জিনিসটা আছে এটা আমি শর্টকাটে ছেড়ে দিচ্ছি। এই যে আমাদের এখান থেকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রে পিএইচ, এগুলো খুব একটা আসে না, রক্তের পিএইচটা পড়বা, যেহেতু আমাদের এগ্রিকালচারে হলে হয়তো এটা আসার সম্ভাবনা অনেক বেশি ছিল। আচ্ছা এরপরে যে চামড়া শিল্পে, তারপরে মাতৃদুগ্ধ, টুথপেস্ট, চোখের পানি, ঠিক আছে। আচ্ছা এর পাশাপাশি আমাদের রক্তের বাফার আছে পেইনটা, ঠিক আছে। মেইনলি আমাদের কি শরীরে ফসফেট বাফার কাজ করে, এই লাইনটা একটু রিডিং দিবা, ঠিক আছে। মেইনলি এই তিনটা পড়লে হয়ে যাবে। আচ্ছা পিএইচ বা পিওএইচ নির্ণয়ের মাধ্যমে আমাদের মোটামুটি আজকে শেষ হবে। আচ্ছা আমি তোমাদের মোটামুটি পিএইচ নির্ণয়ের এখানে আর কি এখানে দেওয়া আছে, বাট পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমি আর কি তোমাদের একটু ডিটেইলসে শেখাতে চাচ্ছি। দেখো এখানে পিএইচ নিয়ে সহজ কিছু টেকনিক দেওয়া আছে, মনে করো এখান থেকে এগুলো তোমরা দেখলে পারবা, বাট আমি তোমাদের আর কিছু জিনিস আর কি পড়াবো, এটা ইজিলি তোমরা আর কি পারো, ঠিক আছে। তো দেখি আমরা চলো আর কি পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা তার আগে আমরা বলি যে এডিসিতে এগুলো একটু দেখে রাখবা। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা এখানে ইনক্লুড করা হয়নি, প্রশমন তাপ সহ প্রশমন তাপগুলো দেখে রাখবা। মেইনলি যেটা হচ্ছে -57.34 যেটা হয় সেটা হচ্ছে কিসের জন্য, যে এই যে তোমার হাইড্রোজেন ক্লোরাইড বা HCl প্লাস মনে করো সালফিউরিক অ্যাসিড এগুলো যদি মিশাই তখন কি মোটামুটি এরকম একটা মান হয়। এই ছকটা তোমরা একটু দেখে রাখো, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের মেইনলি খুব বেশি কিছু নাই, বাট আমরা একটা পিএইচ নির্ণয়টা শিখাবো, যে পিএইচ নির্ণয়টা কিভাবে করতে হয়, ঠিক আছে। তো চলো আমরা লাস্ট টপিক পিএইচ নির্ণয়টা একটু দেখাই দিই। আমি খুবই শর্টকাটে সারলাম এটা, বাট আমাদের যেহেতু হাতের সময় কম আর আমার আজকে স্লাইড বানানো ছিল না, তো মোটামুটি যতটুকু তোমাদের দেখানো যায়। দেখ পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমি কয়েকটা ভাবে ভাগ করব, ঠিক আছে। প্রথম অপশনের প্রথম ভাগে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মনে করো ফ্র্যাকশনাল মান না থাকে, ঠিক আছে, যে নরমালি পাওয়ার আকারে থাকলে। এক নাম্বার যেটা ছিল আমাদের, যে নরমালি পাওয়ার আকারে থাকলে কি হয়, কি করব দেখো। পাওয়ার আকারে থাকলে দেখো পাওয়ার আকারে থাকলে এইটা আমরা পিএইচটা কিভাবে নির্ণয় করব, ওকে, পাওয়ার আকারে থাকলে যদি হয়। আচ্ছা এর পরবর্তীতে পাওয়ার না থাকলে আচ্ছা আরেকটা যদি আমি বলি তোমাদের মাইনাস পাওয়ার থাকলে, ঠিক আছে। আচ্ছা এই কয়েকটা জিনিস, তার আগে তোমাদের একটা জিনিস আমাদের এখানে লিখে নিতে হবে, সেটা হচ্ছে কয়েকটা মান মুখস্থ করতে হয়। log 1 = 0,
log 2 সমান 0.3, এটা একদম ইজি। log 3 সমান 0.5, মানে 0.2 করে বাড়তেছে, ঠিক আছে। সরি, এটা আমাদের এখানে একদম ইজি। log 3 ইকুয়াল টু আমাদের 0.5। তারপরে দেখো log 4 ইকুয়াল টু 0.6, log 5 ইকুয়াল টু 0.7, তারপরে মনে করো log 6 ইকুয়াল টু 0.8, log 7 ইকুয়াল টু 0.9, মানে 7 আছে 9, 6 8 5 7, পার্থক্য আমাদের কিন্তু 0.2 করে, ঠিক আছে। তো কি ওরকম না, মানে আর কি ভাবে 0.2 করে মনে করো বাড়তেছে। এখন দেখো পাওয়ার আকারে থাকলে এমন মনে করো বলা আছে আমাদের 10 টু দি পাওয়ার -3 মোল সালফিউরিক অ্যাসিড, এটার pH কত, এটার pH কত, এটার pH সমান কত, 10 টু দি 3 আছে, সরাসরি সালফিউরিক অ্যাসিড আছে। এখন বলি এইরকম ক্ষেত্রে আমরা কিভাবে করব আর কি। সো এখানে মাইনাস পাওয়ার আমি দিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা এইটা আসি, আমি মাইনাস পাওয়ারটা দেখে দ্বিতীয় পাশে লিখে ফেলছি। এখন যদি আমাদের দেয় যে 10 টু দি পাওয়ার মনে করো 2 গুণ 10 টু দি পাওয়ার -6 মোল HCl এর pH কত, এরকম ম্যাথ যদি দেয় তাহলে আমরা কি করব। এরকম ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, দেখো সেটা হচ্ছে যে পাওয়ার থাকবে সামনে, পাওয়ার মাইনাস লগ পূর্ণ সংখ্যা, হ্যাঁ পূর্ণ সংখ্যা দিয়ে দিবা এটা। এখন দেখো পাওয়ারটা কত আছে আমাদের -6, এই মাইনাসটা আমরা কাউন্ট করব না, প্লাস পাওয়ার কাউন্ট করব, মাইনাস লগ পূর্ণ সংখ্যা কত আছে 2, তাই না, log 2। দেখো তাহলে কত হয় 6 মাইনাস log 2, log 2 এর মান কত আমরা পাইছি, log 2 এর মান 0.3, log 2 এর মান আচ্ছা সরাসরি বসাই দিলাম এখানে মনে করো 0.3, সরাসরি আমরা বসাই দিলাম এখানে কত 0.3, তাহলে 6 মধ্যে 0.3 বাদ দিলে কত থাকে আমাদের 5.7। ওকে আচ্ছা এখানে 10 টু দি পাওয়ার 3 না দিয়ে যদি আমাদের যখন দিত মনে করো, ঠিক আছে, নরমালি যদি আমি বলি যে 10 টু দি পাওয়ার 3 মোল HCl এর pH কত, তাহলে সরাসরি আমরা উত্তর বসাই দিলাম, pH আমাদের কত হতো, আমাদের বলে এখানে 10 টু দি পাওয়ার 3 মোল, সেক্ষেত্রে আমরা সরাসরি 3 বসাই দিতে পারতাম, ঠিক আছে। 10 টু দি পাওয়ার 3 মোল 10 টু দি পাওয়ার 3 মোল, তাহলে আমরা সরাসরি বসাই দিতে পারতাম 3। কিসের জন্য আমি তোমাদের বলি যে দেখো এখানে কিন্তু মাইনাস পাওয়ার আছে, কিন্তু তার সাথে কিন্তু একটা পূর্ণ সংখ্যা আছে। এটা কিভাবে বললাম তোমাদের বলি, এটার ব্যাখ্যা যদি আমরা একটু দেওয়ার চেষ্টা করি, দেখো এটার ব্যাখ্যা যদি একটু দিয়ে দেখো কি হয়। 10 টু দি পাওয়ার -3 মানে কত, 0.001, এটা একটু 10 টু দি পাওয়ার -3, তাই না। তাহলে কত আছে এখানে, কয় ঘর আছে দেখো তো, 3 ঘর, তাই pH কত 3। এখানে যদি আমাদের বলতো সালফিউরিক অ্যাসিডের HCl বলতো তাহলে কি হতো, সালফিউরিক অ্যাসিড বলতো, সালফিউরিক অ্যাসিড হলে কি হতো দেখো 10 টু দি পাওয়ার -3 মানে কত 0.001, বাট সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন H+ কয়টা আছে, H+ আছে আমাদের 2টা, তাহলে গুণ 2, তাহলে কত হচ্ছে আমাদের 2 গুণ 0.002। এই ক্ষেত্রে কিন্তু মানে সরাসরি 2 গুণ করলে আমাদের এটা আসে 0.002। এখন 0.002টার নির্ণয় করতে হলেই আমাদের এই পাওয়ার না থাকলে আসতে হবে। এই ক্ষেত্রে এই সূত্রটা কেমন, এই সূত্রটা কেমন আমরা যদি একটু বিবেচনা করি, দেখো যদি আমরা বলি যে এই সূত্রটা কেমন, ঠিক আছে। যদি মনে করো আমাদের বলা হয় 0.001 মোল সালফিউরিক অ্যাসিড, এটা pH নির্ণয় করো। তারপর আমাদের যদি বলা হয় 0.0004 মোল নাইট্রিক অ্যাসিডের pH নির্ণয় করো। যদি আমাদের এইটা বলা হয় দেখো 0.00006 মোল সালফিউরিক HCl এর pH নির্ণয় করো। এই তিনটা নির্ণয় করলে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এই রকম ক্ষেত্রে সূত্র হচ্ছে দেখো এই জিনিসটা pH সমান দশমিকের পরে, এটা সূত্র হচ্ছে আমাদের দশমিকের পরে যত ঘর তত, ঠিক আছে, মাইনাস লগ সংখ্যা,
এটা হচ্ছে আমাদের সূত্র। দেখো এখন আমরা এটা সলভ করব নাকি এটা সলভ করব, একই রকম তাই না? দেখো দশমিকের পরে কয়টা ঘর আছে, আমরা যদি খেয়াল করে দেখি দশমিকের পরে আছে আমাদের কয়টা ঘর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আমরা কত দিব 5 মাইনাস লগ সংখ্যা, পূর্ণ সংখ্যা কত আছে বলতো 6, লগ 6, তাহলে কত হয় আমাদের 5 মাইনাস লগ 6 এর মান 0.8 ছিল আমাদের তাই না? আচ্ছা 0.8 ইকুয়াল টু কত আমাদের হয় 4.2, এটা হচ্ছে আমাদের পিএইচ। পিএইচ যদি পাই তাহলে পিওএইচ অবশ্যই পাবো তাই না? আচ্ছা এরপরে দেখো আমাদের সেম এটাও সেম, তো 10 এর পরে 1 2 3 4 ঘর, তাহলে 4 মাইনাস লগ 4, তাহলে কত 4 মাইনাস লগ 4 এর মান 0.6, তাহলে কত হয় 3.4, ইজিলি পারবে এগুলো আমরা। তাহলে এই ক্ষেত্রে কি হয়, সালফিউরিক অ্যাসিড আছে 0.001 মোল সালফিউরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেনের সংখ্যা কত 0.001 গুণন 2, কারণ দেখো দুইটা H+ আছে, তাহলে এখানে কি হবে আমাদের 0.002, মানে ইজি তো, এক ঘর দুই ঘর তিন ঘর, তাহলে 3 মাইনাস লগ 2 ইকুয়াল টু কত হবে 3 মাইনাস লগ 2 মানে হয় লগ 0.3, অর্থাৎ কি আমাদের হয় 2.7। আমি আশা করি তোমরা ইজিলি পারবা, ঠিক আছে? এরপরে তোমাদের আমি একটা জিনিস বলবো যে তোমরা 0.625 মোলার সালফেট HCl অথবা সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, আর 0.25 মোলার HCl অবলিক সালফিউরিক অ্যাসিড, এই দুইটার পিএইচটা একটু মুখস্থ করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তোমার জন্য সুবিধা হবে, পরবর্তীতে তুমি যদি বিভিন্ন ক্লাস আয়োজন করতে যাও তাহলে তোমাদের হয়তো কোনো একটা মানে আর কি সময় লাগতে পারে আর কি, ঠিক আছে? এটারও নিয়ম আছে, বাট আমি চাইবো তুমি এই দুটো পিএইচ আর কি একটু জেনে নাও। তো ওভারঅল অনেক কথাই বললাম, তো মোটামুটি আর কি খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের টপিক কোনগুলো পড়তে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি দেখাই দিলাম, স্পেশালি গুণগত রসায়নটা দেখাইছি। আর একটা জানবো যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এই অধ্যায়টা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এরপরে যখন সেকেন্ড পেপার পড়াবো তখন ইনশাআল্লাহ আমাদের স্লাইড প্রিপারেশন করা থাকবে, এবং অর্গানিক কেমিস্ট্রিটা আমি আলাদাভাবে তোমাদের পড়াবো, অর্গানিক কেমিস্ট্রি স্পেশালি আলাদা ক্লাস নিব। তো আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার তোমাদের মোটামুটি আর কি যতটুকু পারছি শেষ করার চেষ্টা করছি। তোমাদের ভিডিওটা খুব শীঘ্রই আমি আপলোড দিয়ে দিব, এবং আগামীকাল না তো আজকে যেহেতু 12টা পার হয়ে গেছে, আর এই যে আজকে তোমার 28শে এপ্রিল আজকে তোমার কেমিস্ট্রি প্রথম পেপারের পরীক্ষা, রাত 9টার দিকে আমি লিংক দিয়ে দিব তোমাদের ভার্সিটি ড্রিমার্স পেজে। তো আশা করি তোমরা সবাই পড়াশোনা করবা, সবার জন্য শুভকামনা থাকলো। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যা রাত 9টার মধ্যেই বা 10টার মধ্যে তোমাদের পদার্থবিজ্ঞান বা রুটিনে যেটা আছে সম্ভবত পদার্থবিজ্ঞানে আছে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসটা আপলোড হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।